শুরুতে আমরা একটা শহর সম্পর্কে জানতে পারি যেখানে দানবরা সবকিছু দখল করে ফেলেছিল, সামনে যাকে পেত তাকে মেরে ফেলত। সবাই তখন ভয় আর আতঙ্কে দিন কাটাচ্ছিল, কিন্তু সেই ভয়ঙ্কর সময়েও একজন মানুষ ছিল যে একা দাঁড়িয়ে ওদের বিরুদ্ধে লড়াই করছিল। তার নাম হারু, একজন কিংবদন্তি, দুনিয়ার সবচেয়ে শক্তিশালী স্পিরিট সামনার আর সবচেয়ে বড় হিরো বললেই চলে। সে শুধু দানবগুলোর হাত থেকে মানুষ বাঁচাত না, একদল ছোট ছোট বাচ্চাকেও উদ্ধার করেছিল। দিন যেতে যেতে তার নাম চারদিকে ছড়িয়ে পড়ল, সবাই তার সাহস আর শক্তির কথা বলতে লাগল। অবস্থা এমন হলো যে শুধু রাজ্য না, পুরো পৃথিবী তার শক্তিকে ভয় পেতে শুরু করল। রাজ্যের লোকজন তাকে খুব সাবধানে দেখতে শুরু করল, আর এটা দেখে রাজাদের মনে রাগ জমতে লাগল। ধীরে ধীরে তাদের মনে হিংসা ঢুকে গেল, আর তারা ঠিক করল যেভাবেই হোক হারুকে সরিয়ে দিতে হবে। তাই তারা একটা খারাপ পরিকল্পনা করল। হারুর নিজেরই এক ছাত্রকে ব্যবহার করে তাকে বিষ খাওয়ানো হলো। সেই মুহূর্তে হারু মাটিতে পড়েছিল, মনটা ভেঙে গিয়েছিল। যাদের সে বিশ্বাস করত তারাই তাকে বিশ্বাসঘাতকতা করেছে, এই কষ্টটা সে সহ্য করতে পারছিল না। যদি কোনোভাবে অলৌকিক কিছু ঘটে আর আমি অন্য একটা দুনিয়ায় যেতে পারতাম, তাহলে আর কখনো কাউকে আমাকে ঠকাতে দিতাম না, নিজের মনে এমনটাই বলল সে। এরপর সে একটা জাদু মন্ত্র পড়ল, আশা করল এটা তাকে নতুন একটা দুনিয়ায় নিয়ে যাবে। আর সত্যি সেই জাদু কাজ করল। হারু নতুন নামে আবার জন্ম নিল। এবার তার নাম সাইকা। সে একটা ধনী পরিবারে জন্মেছিল। তার দুই ভাই ছিল, গ্রে আর সোফিত। আরে ভাই, নামটা শুনে সফটওয়্যার ভেবো না, এটা কিন্তু সিরিয়াস গল্প। জন্মের সময় তার বাবা দেখতে চাইলেন ছেলেটার কোনো জাদু শক্তি আছে কিনা, কিন্তু কিছুই খুঁজে পেলেন না। তখন গ্রে তাকে নিয়ে হাসাহাসি করে বলল, একেবারে অকাজের, কোনো কাজের নাই ছেলে। কিন্তু আসলে ব্যাপারটা অন্যরকম ছিল। সাইকার জাদু শক্তি ছিল ঠিকই, কিন্তু তার ছিল ভয়ঙ্কর শক্তিশালী এক আত্মিক ক্ষমতা, যেটার সাথে কেউ পারবে না। তবে এটা কেউ জানত না, এমনকি তার বাবাও জানত না। দিন যেতে লাগলো, সাইকা বড় হতে লাগলো। যখন তার বয়স 3 বছর, একদিন সে প্রাসাদের বাগানে হাঁটছিল। হঠাৎ কিছু পাতা ছিঁড়ে তার শক্তি ব্যবহার করল। কিছু পাতা ইঁদুর হয়ে গেল, আর বাকিগুলো কাক হয়ে গেল। আসলে সে শুধু এই দুনিয়ার নিয়মগুলো বুঝতে চাচ্ছিল। হঠাৎ গ্রে সেখানে এসে আবার তাকে বিরক্ত করতে লাগল। তাকে মারতেও গেল, কিন্তু হঠাৎ করে কাকগুলো গ্রের ওপর আক্রমণ করে বসল, তার মাথায় ঠোকর দিতে লাগলো। অথচ সাইকার কিছুই হলো না। সোফি দূর থেকে চিৎকার শুনে দৌড়ে এলো, এসে অবাক হয়ে গেল কাকগুলো সাইকাকে কিছু করল না কেন। ব্যাপারটা তো ঠিক লাগছে না। এভাবে সময় কেটে গেল। সাইকার বয়স হলো 7 বছর। এই সময়টা সে পুরোটা জাদু শেখা আর এই দুনিয়ার নিয়ন বোঝার পেছনে লাগালো। পাশাপাশি সে ইয়াসি নামে কিছু জিনিস বানাচ্ছিল, যেগুলো দিয়ে সে তার আগের জীবনের শক্তি ব্যবহার করতে পারবে। একদিন ইভা তার দরজায় নক করে বলল, এই যে তোমার জ্যাকেটটা জঙ্গলের মধ্যে পেয়েছি। সাইকা সঙ্গে সঙ্গে বুঝে গেল এটা গ্রেই সেখানে ফেলে রেখেছিল। ঠিক তখনই গ্রে পাশ দিয়ে যাচ্ছিল আর এসে ইভার সামনে তাকে অপমান করতে লাগলো। সাইকা তাকে থামানোর চেষ্টা করলো, কিন্তু গ্রে উল্টা বলল, তুই তো কিছুই না, তোর কোনো জাদুই নেই, শুধু সময় নষ্ট করিস। আর আমি খুব শিগগিরই ম্যাজিক একাডেমিতে ভর্তি হব, তাই আমাকে সম্মান দিয়ে কথা বল। ম্যাজিক একাডেমি কথাটা শুনে সাইকার চোখ চকচক করে উঠল। সে মনে মনে ঠিক করে ফেলল যেভাবেই হোক সে ওই একাডেমিতে ভর্তি হবে। ঠিক সেই সময়ে তাদের বাবা সিদ্ধান্ত নিলেন গ্রে আর সোফিতকে ম্যাজিক দিয়ে তীর ছোড়া শেখাবেন। ওরা যখন বের হওয়ার জন্য প্রস্তুত হচ্ছিল, তখন সাইকা তার বাবাকে ডেকে বলল, আমি কি সাথে গিয়ে ট্রেনিংটা দেখতে পারি? তার বাবা একটু অবাক হলেন, কিন্তু শেষে রাজি হয়ে গেলেন। তারপর চারজনই ট্রেনিং গ্রাউন্ডে গেল। সবার আগে সোফিত এগিয়ে গেল। সে একটা বাতাসের জাদু ব্যবহার করল, এতটাই শক্তিশালী ছিল যে টার্গেটটা একদম ভেঙে চুরমার হয়ে গেল। এরপর গ্রে এর পালা। সে আগুনের জাদু ব্যবহার করল, আর টার্গেটটা একেবারে পুড়ে ছাই হয়ে গেল। তাদের বাবা তাকে দেখে বললেন, ভালো করেছ। ওরা যখন ফিরে যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছিল, তখন গ্রে সাইকাকে দেখে হাসতে হাসতে বলল, যেহেতু ও এখানে আছে, ওকেও কিছু করতে দাও না, একটু মজা হোক। এটা শুনে সাইকার ভীষণ রাগ হয়ে গেল, আর কারো অনুমতির অপেক্ষা না করে সরাসরি তার বাবার হাত থেকে জাদুর ছড়িটা নিয়ে নিল। তারপর নিজের আত্মিক শক্তি ব্যবহার করে এমন এক নীল আগুনের জাদু ছুড়ল যেটা কেউ আগে কখনো দেখেনি। মুহূর্তের মধ্যে টার্গেটটা পুরো ধ্বংস হয়ে গেল। সবাই অবাক হয়ে গেল। গ্রে তো প্রায় অজ্ঞান হয়ে যাওয়ার মতো অবস্থা। এরপর সাইকা তার বাবার দিকে তাকিয়ে বলল, আমি জাদু শিখতে চাই, আমি ম্যাজিক স্কুলে ভর্তি হতে চাই। কিন্তু তার বাবা সরাসরি বললেন, অসম্ভব, যার মধ্যে জাদুর শক্তি নেই সে কোনোদিন ম্যাজিক স্কুলে ঢুকতে পারে না, এটা ভুলে যাও। সাইকা শান্তভাবে বলল, আচ্ছা ঠিক আছে, কিন্তু ভিতরে ভিতরে সে হাল ছাড়েনি। সে চুপচাপ নিজের মতো করে শেখা আর পর্যবেক্ষণ চালিয়ে যেতে লাগলো। এক রাতে সাইকা একটা রিচুয়াল শুরু করলো। সে তার আগের জীবনে যাদের সাথে চুক্তি করেছিল তাদের মধ্যে একজনকে ডাকার চেষ্টা করছিল। শেষ পর্যন্ত সে সফল হলো। সবচেয়ে দুর্বল একজনকে ডেকে আনতে পারল। তার নাম ইউকি। ইউকি তাকে দেখেই চিনে ফেলল আর দৌড়ে এসে তাকে জড়িয়ে ধরল। সাইকা অবাক হয়ে বলল, তুমি এত ছোট হয়ে গেলে কেন? কিছু হয়েছে নাকি? ইউকি বলল, জানি না। সাইকা বলল, হয়তো এই নতুন দুনিয়ার প্রভাব। সমস্যা না, তোমাকে যখন দেখেছি তখন বাকিদেরও ডাকতে পারবো। সে ইউকিকে আবার পাঠিয়ে দিতে যাচ্ছিল, ঠিক তখনই ইউকি ছোট একটা শেয়ালের রূপ নিল আর বলল, আমি আর ওখানে থাকতে চাই না, তোমার সাথে থাকতে দাও। সাইকা রাজি হয়ে গেল। পরের দিন গ্রে ইভার ওপর রাগারাগি করছিল, কারণ সে নাকি
তার কাপড়ে পানি ফেলে দিয়েছে। তারপর সে ইভাকে বিরক্ত করতে শুরু করলো, বলল আজ রাতে আমার রুমে আসবে। এসব শুনে আর সাইকা চুপ থাকতে পারল না। সে সাথে সাথে গিয়ে গ্রেকে ইভার কাছ থেকে সরিয়ে দিল। এতে গ্রে আরও রেগে গেল আর জোরে সাইকাকে মারতে গেল, কিন্তু সাইকা খুব সহজেই আঘাতটা ঠেকিয়ে দিল। এতে গ্রে অপমানিত হয়ে রেগে চলে গেল। ইভা তখন সাইকাকে ধন্যবাদ দিয়ে বলল, চলো তোমাকে বাগানে একটা জিনিস দেখাই। সে সাইকাকে একটা ছোট্ট মুমূর্ষ প্রাণীর কাছে নিয়ে গেল। ইভার ইচ্ছা ছিল তাকে সাহায্য করবে, কিন্তু কিভাবে করবে বুঝতে পারছিল না। তখন সাইকা বলল, চিন্তা করো না, আমি দেখছি, তুমি একটু সরে দাঁড়াও। কেউ তাকিয়ে থাকলে আমি ঠিকমতো মনোযোগ দিতে পারি না। ইভা চোখ বন্ধ করল। সাইকা তখন তার ইয়াশিদের একজনকে ডেকে আনলো, যেটা সেই প্রাণীর মধ্যে প্রবেশ করে তাকে পুরোপুরি সুস্থ করে দিল। ইভা চোখ খুলে এটা দেখে অবাক হয়ে সাইকাকে ডাকলো, তোমার কি হিলিং ম্যাজিকও আছে? সে জিজ্ঞেস করলো। সাইকা বলল, এমনই কিছু বলতে পারো। তারপর সাইকা ইভাকে জিজ্ঞেস করলো, আচ্ছা তুমি কবে থেকে স্পিরিট দেখতে পারো? ইভা একটু থেমে গেল, তারপর বলল, তুমি কিভাবে জানলে? সাইকা বলল, আমি আগেও দেখেছি তুমি স্পিরিটদের চোখ দিয়ে ফলো করো। আমার ধারণা তুমি শুধু দেখতেই মা, আরও কিছু পারো। আসলে তুমি কি দেখো? আর লুকাতে না পেরে ইভা সত্যিটা বলল, হ্যাঁ আমি স্পিরিট দেখতে পারি, বিশেষ করে ফেয়ারি। ওরাই তো আমাকে জঙ্গলে তোমার জ্যাকেটটা খুঁজে দিয়েছিল। সাইকা একদম অবাক হয়ে গেল। আর ওরা কি তোমার কথা শুনে? সে জিজ্ঞেস করল। ইভা বলল, শুধু একবার শুনেছিল, যখন আমি কাপড় ধুচ্ছিলাম। সাইকা খুব আগ্রহী হয়ে বলল, আমি সবসময় এমন কাউকে চেয়েছিলাম যে স্পিরিটের সাথে কথা বলতে পারে। তুমি আমার সাথে থাকবে। তারপর সে বলল, আমি আগুন ডেকে আনবো, তুমি স্পিরিট দিয়ে সেটা নেভানোর চেষ্টা করো। ইভা পুরোটা বুঝতে না পারলেও রাজি হলো। সাইকা আগুন জ্বালালো, বলল, এটা নেভাও। ইভা নরম ভাবা বলল, প্লিজ চলে যাও, সুন্দর আগুন। কিন্তু আগুন নেভল না। আবার চেষ্টা করলো, তাও না। শেষে হঠাৎ করে সে জোরে চিৎকার করে উঠল, চলে যাও। আর সাথে সাথে আগুন নিভে গেল। সাইকা খুব খুশি হয়ে গেল। সে বুঝতে পারল ইভার মধ্যেই সেই ক্ষমতা আছে যেটা সে এতদিন খুঁজছিল। সেই দিন থেকে সে ইভার সাথে বেশি সময় কাটাতে লাগলো, তাকে তার ক্ষমতা ব্যবহার করা শেখাতে লাগলো। ধীরে ধীরে ইভাও তার প্রতি অনেকটা নির্ভরশীল হয়ে পড়ল। দিনগুলো দ্রুত কেটে গেল। সাইকা বড় হয়ে এখন 13 বছরে পা দিয়েছে, কিন্তু আগের মতোই তার জন্মদিন কেউ উদযাপন করে না, কারণ সে বৈধ সন্তান নয়। তাই সবাই তাকে অদ্ভুতভাবে দেখে। সে নিজের ঘরে কিছু পড়াশোনা করার জন্য যাচ্ছিল, পথে হঠাৎ তার দুই ভাইয়ের সাথে দেখা হয়ে গেল। আগের মতোই গ্রে আবার তাকে বিরক্ত করতে শুরু করল। ঠিক তখনই দুজন চাকর দৌড়ে এসে আতঙ্কে চিৎকার করে বলল, একটা বিশাল দানব হঠাৎ করে শহরে আক্রমণ করেছে। তোমার বাবা তখন সেখানে ছিল এবং আগুনের জাদু ব্যবহার করে দানবটাকে থামানোর চেষ্টা করল। সে কিছুটা পেছনে ঠেলে দিতে পারলেও দুর্ভাগ্যবশত দানবটা এখন রাজপ্রাসাদের দিকে এগিয়ে আসছে। তাই সবাইকে বলল, এখনই আমাদের পালাতে হবে। ছেলেরা সবাই খুব ভয় পেয়ে গেল। দানবটার গর্জন শোনার সাথে সাথে গ্রে চিৎকার করে দৌড়ে গিয়ে লুকিয়ে পড়ল। সোফি তো চিন্তিত ছিল। সে সবাইকে নিরাপদ জায়গায় গিয়ে আশ্রয় নিতে বলল এবং লড়াই না করতে বলল। কিন্তু যখন সে পাশে তাকালো, সে সাইকাকে দেখতে পেল না। সে আগেই দৌড়ে দানবটার সামনে চলে গেছে। বাইরে ইভা আর একজন দাসী দানবটার কোনায় হাটকে ছিল। সাইকা এটা দেখে তাদের সাহায্য করতে ছুটে গেল, কিন্তু ইভা দ্রুত কাজ করল। আগুনের জাদু ব্যবহার করে দানবটাকে কিছুটা আটকে দিল। তারপর সেই দাসীকে নিয়ে সেখান থেকে পালিয়ে গেল। সাইকা এটা দেখে ইভার সাহস দেখে অবাক হয়ে গেল। তারপর সে দানবটার দিকে চিৎকার করে বলল, এদিকে আয় হারামজাদা। সে দানবটাকে প্রাসাদের মাঝখানের দিকে টেনে নিয়ে গেল, আর সবাই অবাক হয়ে দূর থেকে দেখছিল। দানবটা সাইকাকে ধাওয়া করছিল, আর অনেকেই ভাবছিল সে আর বাঁচবে না। সোফি চিৎকার করছিল, নিশ্চিত ছিল সাইকা শেষ হয়ে যাবে, কিন্তু বাস্তবে সেটা একদমই হয়নি। সাইকা এক বিশাল শক্তিশালী আগুনের জাদু ব্যবহার করল, যেটার মধ্যে বিষের শক্তিও মিশানো ছিল, আর এক আঘাতেই দানবটাকে ধ্বংস করে দিল। দানবটা মাটিতে পড়ে গেল, পুরোপুরি পরাজিত। সবাই স্তব্ধ হয়ে গেল। কেউ বিশ্বাসই করতে পারছিল না যে সাইকা এত ভয়ঙ্কর দানবকে এত সহজে হারিয়ে দিল। ইভাও তার এই কাজ দেখে খুব মুগ্ধ হল। ভিড়ের মানুষজন আনন্দে সাইকার নাম ধরে চিৎকার করতে লাগল। এভাবেই গল্পের আসল উত্তেজনা শুরু হল। ঠিক তখনই সাইকার বাবা বাড়ি ফিরে এলেন। তিনি নিজের চোখে দেখলেন তার ছেলে একা হাতে বিশাল দানবটাকে মেরে ফেলেছে। এই মহান কৃতিত্বের জন্য তিনি একটা বড় ভোজের আয়োজন করলেন এবং সাইকাকে বললেন, তুমি তোমার বয়সের কোনো ছেলের চেয়ে অনেক বড় কাজ করেছ। তুমি একটা পুরস্কার পাওয়ার যোগ্য। বলো তুমি কি চাও? সাইকা ধন্যবাদ দিয়ে বলল, যদি আপনি আমাকে পুরস্কার দিতে চান, আমার একটা সহজ অনুরোধ আছে। আমি এই পরিবারে একজন মেজ হিসেবে কাজ করেছি, প্রাসাদ আর সবাইকে রক্ষা করেছি, কিন্তু যদি কেউ আপনার শক্তি না জানে, তাহলে আপনার প্রভাবও সীমিত থাকে। আমাকে দয়া করে ম্যাজিক একাডেমিতে যাওয়ার অনুমতি দিন, যাতে আমি পুরো রাজ্যকে সেবা করতে পারি। তার বাবা এটা শুনে খুবই মুগ্ধ হলেন এবং বললেন, ঠিক আছে, তোমাকে অনুমতি দেওয়া হলো। তখন সাইকা আরও একটা কথা যোগ করল, আমার আর একটা অনুরোধ আছে। তার বাবা তখন জিজ্ঞেস করলেন, ওটা কি? সাইকা বলল, আমি চাই ইভাকে আমার সাথে একাডেমিতে যেতে অনুমতি দিন। সে আমার অ্যাটেন্ডেন্ট হিসেবে থাকবে। তার বাবা আপত্তি করে বললেন, কিন্তু তার তো কোনো জাদুর শক্তিই নেই, ওদের ওখানে ওকে নেবে না। সাইকা শান্তভাবে বলল, এভাবে বলবেন না, ওকে নিজেকে প্রমাণ করতে দিন। এরপর
এরপর সে ইভাকে ডেকে বারান্দায় নিয়ে গেল এবং বলল, যদি সত্যিই আমার সাথে যেতে চাও তাহলে তোমাকে লেজেন্ডারি ফায়ার ম্যাজিক দেখাতে হবে, না হলে আমি তোমাকে এখানেই রেখে চলে যাব। ইভা ভয় পেয়ে গেল। সে বুঝল সাইকা হয়তো তাকে ফেলে যাবে। সে পুরো শক্তি জড়ো করে বিশাল এক আগুনের জাদু ব্যবহার করল, যেটা সবাইকে একদম অবাক করে দিল। এমনকি সাইকাও মুগ্ধ হয়ে গেল। সে বাবার দিকে তাকিয়ে বলল, এখন কি বলবেন? বাবা বললেন, ঠিক আছে, ও যেতে পারে। ঠিক তখনই গ্রে উঠে দাঁড়িয়ে চিৎকার করে বলল, এই ছেলে আর তার দাসীকে কিভাবে একাডেমিতে যেতে দিচ্ছেন? আপনি জানেন আমাদের পরিবার থেকে শুধু একজন ছেলে যেতে পারে, আমি ওকে আমার সাথে যেতে দেব না। বাবা শান্তভাবে বললেন, কে বলেছে তুমি যাচ্ছ? তুমি তো আর্মিতে যাবে, তুমি ম্যাচ হবে না। আমি অনেক বছর ধরে তোমাদের দেখছি, সাইকার মতো তুমি কখনোই ম্যাজিক শেখার চেষ্টা করনি, শুধু তলোয়ার চালানো নিয়েই পড়েছিলে। এটা শুনে গ্রে রেগে আগুন হয়ে গেল। সে চিৎকার করে বলল, আমি তোমাকে সবকিছু নিয়ে যেতে দেব না, আমি তোমাকে চ্যালেঞ্জ করছি। যদি আমি জিতি, আমি আমার সব অধিকার ফিরে নেব, আর যদি হারি, আমি আর কোনোদিন কথা বলবো না। কিন্তু তুমি ওই মেয়েটাকে নিয়ে যেতে পারবে না, আর এই বাড়িতেও আর ফিরতে পারবে না। সাইকা রাজি হয়ে গেল। বাবা ঘোষণা করলেন, তোমাদের দ্বন্দ্ব কাল হবে, সবার সামনে বিজয়ী সিদ্ধান্ত নেবে। গ্রে চিৎকার করে বলল, ঠিক আছে। তারপর সবাই নিজের ঘরে চলে গেল। সাইকা পরের দিনের জন্য তার জিনিসপত্র গোছাতে লাগল। ঠিক তখনই সোফিত তার ঘরে ঢুকে বলল, আমি জানি আমি দেরি করেছি, কিন্তু শুভ জন্মদিন সাইকা, আমি তোমার জন্য একটা উপহার এনেছি, আশা করি তোমার ভালো লাগবে। সাইকা খুব খুশি হয়ে গেল। তার পরিবার থেকে এই প্রথম কেউ তাকে উপহার দিল। সোফিত বলল, আমি আগে দূরত্ব রেখে চলতাম, কারণ কিভাবে তোমার সাথে কথা বলবো বুঝতাম না, কিন্তু যখন শুনলাম তুমি একাডেমিতে চলে যেতে পারো, তখনই এই কলমটা এনেছি, ওখানে তোমার কাজে লাগতে পারে। সাইকা খুবই আবেগাপ্লুত হয়ে তাকে ধন্যবাদ দিল। সোফিত এরপর বলল, আমার আরেকটা অনুরোধ আছে, গ্রের সাথে একটু দয়া দেখিও। গল্পটা কেমন লাগছে কমেন্ট করো, আর তোমরা যদি আজকের ভিতর এই ভিডিওতে 200টি লাইক আর 100টি সাবস্ক্রাইবার পূরণ করে দাও, তাহলে আমি কালকেই এর পরবর্তী এপিসোড আপলোড দেব। চলো গল্পতে ফিরে যাওয়া যাক। সে একটু তাড়াহুড়ো করে বলল, কিন্তু আসলে সে ভালো মনের মানুষ। সাইকা বলল, আচ্ছা ঠিক আছে। সোফিট চলে গেল। সাইকা নিজের ঘরে বসে পরের দিনের প্রস্তুতি নিতে লাগলো। হঠাৎ জানালা ধপ করে খুলে গেল, আর বাইরে গ্রে দাঁড়িয়ে চিৎকার করে বলল, তুই যদি সত্যিকারের পুরুষ হোস, এক্ষুনি আমার সামনে আয়। সাইকা নিচে নেমে এসে বলল, কাল পর্যন্ত অপেক্ষা করতে পারিস না? গ্রে রেগে গিয়ে বলল, ঠিক তাই, আমি এক্ষুনি তোকে শেষ করব, যাতে বাবা ভাবে তুই ভয় পেয়ে পিছিয়ে গেছিস। গ্রে নিজের শক্তি জড়ো করে বিশাল আগুনের জাদু ছুড়ে দিল আর হাসতে লাগলো, এই আগুনে পুড়ে মর। কিন্তু তারা অবাক হয়ে দেখল সাইকার শরীরে একটুও আঁচড় লাগেনি। সাইকা শান্তভাবে বলল, আর একটু শক্তি দিলে ভালো হতো, এটা তো খুবই দুর্বল। এটা শুনে গ্রে ভয় পেয়ে গেল আর বাতাসের জাদু ব্যবহার করতে লাগলো, কিন্তু সাইকা সহজেই নিজেকে রক্ষা করল। সে বলল, শেষ হলে বলিস। গ্রে বারবার আক্রমণ করতে লাগলো, কিন্তু কোনো লাভ হলো না। শেষ পর্যন্ত সাইকা বলল, আচ্ছা এবার আসল লড়াই শুরু করি। সে তার হাতে লাগানো একটা কমব্যাট ডিভাইস অ্যাক্টিভ করল, যেটা দিয়ে সে গ্রেকে একের পর এক আঘাত করতে লাগলো। গ্রে চিৎকার করে কষ্টে কাঁদতে লাগলো। সাইকা বলল, চিন্তা করিস না, আমি তোর হাত ভাঙব না। কিন্তু মারধর চলতেই থাকলো, আর গ্রে ব্যথায় অজ্ঞান হয়ে গেল। তখন ইউকি বের হয়ে এসে জিজ্ঞেস করল, তুমি এত শক্তি দেখিয়ে ওকে শেষ করলে না কেন? সাইকা বলল, আমি সোফিটকে কথা দিয়েছি আমি ওকে মারব না। এরপর সে গ্রেকে ভেতরে নিয়ে গেল। সে বলল, কিন্তু বলতো, তুই কি সত্যিই ভাবে সেগুলো সব কাকতালীয়? না বন্ধু, সাইকা আগে একবার জঙ্গলে গিয়ে আশেপাশের দানবদের খুঁজে বের করেছিল। সে জানতে পেরেছিল পাহাড়ের কাছে লাল দানবটা থাকে। তারপর সে তার একটা প্রাণী ডেকে বলেছিল, যা ওই পাহাড়ে গিয়ে ওই দানবটার ওপর নজর রাখ। সে আগেই বুঝেছিল তার বাবা শহরের বাইরে থাকবে আর দানবটা প্রাসাদের দিকে আসবে, যেখানে সে সবার সামনে তাকে হারাবে। এভাবেই সে সব কিছু পরিকল্পনা করেছিল, যাতে তার বাবা তাকে ম্যাজিক একাডেমিতে যেতে বাধা না দিতে পারে। 6 মাস পর তার ভর্তি হওয়ার সময় এলো। সে বড় ভাইকে বিদায় জানিয়ে গাড়িতে উঠল। যদিও ভ্রমণে এখনও তার মোশন সিকনেস হয়। বাড়িতে তার বাবা সময়ের দিকে তাকিয়েছিলেন, কারণ তিনি জানতেন সাইকা রাজধানীর কাছাকাছি চলে এসেছে। তিনি 12 বছর আগের একটা ঘটনা মনে করলেন, যখন এক নারী তার কাছে একটা বাচ্চা নিয়ে এসে বলেছিল, এটা আপনার ভাইয়ের ছেলে। তিনি তখন কোনো প্রশ্ন করেননি। তিনি শুধু ছেলেটাকে নিজের কাছে নিয়ে নিলেন এবং তাকে থাকতে দিলেন। আশা ছিল সে একদিন তার ভাইয়ের মতোই শক্তিশালী হবে, এমনকি তাকে ছাড়িয়েও যেতে পারে। এই কারণেই তিনি পরে সাইকাকে ম্যাজিক একাডেমিতে পাঠাতে রাজি হয়েছিলেন। মনে মনে ভেবেছিলেন সাইকা সেখানে গিয়ে ম্যাজিক ভালোবেসে জাতীয় হিরো হয়ে উঠবে। ঠিক সেই সময় সাইকা আর ইভা তাদের নতুন ঘরে পৌঁছে গেছে। দুজনের মুখেই ক্লান্তি স্পষ্ট। সাইকা ইওয়াকে বলল, ভালো করে বিশ্রাম নাও, কাল আমরা একাডেমিতে আবেদন জমা দেব। এরপর তারা সেদিন বিশ্রাম নিল। পরের দিন তারা একাডেমির দিকে রওনা দিল। রেজিস্ট্রেশন এলাকায় পৌঁছে তারা এক লাল চুলের মেয়ের সাথে দেখা করল। তার নাম মীরা। সাইকা তাকে দেখে অদ্ভুত একটা পরিচিতি অনুভব করল, যেন আগের জীবনে কোথাও তাকে দেখেছে। তার মনে একটা অদ্ভুত অনুভূতি হল, কিন্তু সে আর কিছু বলল না।
এরপর ম্যাজিক একাডেমির ভর্তি পরীক্ষা শুরু হল। আগে লিখিত পরীক্ষা, তারপর ম্যাজিক পাওয়ার টেস্ট। বিশেষ ম্যাজিক উপাদানে ঘেরা শক্তিশালী টার্গেট রাখা ছিল, আর ছাত্রদের কাজ হল তাদের শক্তি দিয়ে সেই বাধা ভাঙা। ছেলেমেয়েরা একে একে তাদের ক্ষমতা দেখাতে লাগল। প্রত্যেকেরই এক একটা এলিমেন্ট ছিল। তারপর ইভার পালা এলো। সে ফায়ার প্লেটের সামনে দাঁড়াল। বুম! সে তার লেজেন্ডারি ম্যাজিক দিয়ে আগুন জ্বালিয়ে দিল। সবাই একদম অবাক হয়ে গেল। তারপর সে এক্সামিনারকে বলল পরের টার্গেটে যেতে, আর সে একের পর এক টার্গেট ধ্বংস করতে লাগল তার উইন্ড ম্যাজিক দিয়ে। সাইকা আগে জানতই না যে ইভার উইন্ড ম্যাজিক আছে, তাই সে খুব খুশি হল। তার বুদ্ধি আর ট্যালেন্ট দেখে মুগ্ধ হয়ে গেল। এরপর সাইকার পালা এলো। সে ফায়ারস্টোনের সামনে দাঁড়াল এবং এক আঘাতেই সেটা ভেঙে দিল। দ্বিতীয় টার্গেটও ধ্বংস করল। তারপর তৃতীয়টাও একেবারে গুড়িয়ে দিল। হঠাৎ কেউ চিৎকার করে বলল, আরে ভাই থাম, এটা কি কোনো উপন্যাস নাকি? সবাই তার শক্তি দেখে অবাক হয়ে গেল। বুঝে গেল সে সাধারণ ছেলে নয়। এমনকি ইভাও খুব খুশি হয়ে গেল, আর দুজনেই আনন্দে ভরে উঠল। কিছুক্ষণ পর রেজাল্ট ঘোষণা করা হল। সাইকা আর ইভা দুজনেই পাশ করল, তবে ইভার র্যাঙ্ক বেশি ছিল। কেউ মজা করে বলল, সাইকা, ভাগ্য দেখো তোমার। কিন্তু আসল চমক ছিল অন্যটা, যে মীরা নামের লাল চুলের মেয়েটার সাথে আগে দেখা হয়েছিল, সে পুরো পরীক্ষায় প্রথম হয়েছে। তাদের সফলতা উপলক্ষে একাডেমিতে একটা বড় উদযাপন করা হলো, আর ছাত্রছাত্রীরা সবাই হলে জমা হতে লাগল। পথে যেতে যেতে সাইকা বনের ভেতরে একটা অদ্ভুত জিনিস অনুভব করল। সে একটু সামনে গিয়ে দেখে বিশাল একটা ম্যাজিক সার্কেল তৈরি করা আছে। সঙ্গে সঙ্গে সে তার কয়েকজন এজেন্টকে পাঠালো জায়গাটা নজরে রাখতে। তারপর দ্রুত হলে ফিরে এলো। ঠিক তখনই খাবার পরিবেশন করা হলো। সাইকা দ্রুত খেতে শুরু করল, আর ইভাকে বলল, তাড়াতাড়ি খেয়ে নাও, যুদ্ধ শুরু হয়ে যাবে। ইভা অবাক হয়ে জিজ্ঞেস করল, মানে কি বলছো? এদিকে মীরা স্টেজে উঠে সবাইকে মোটিভেট করতে লাগলো, কারণ সে ছিল টপ র্যাঙ্কড ক্যান্ডিডেট। সে সাহস নিয়ে কথা বলল আর সবাইকে কিছু উপদেশ দিল। হঠাৎ করে দরজা ভেঙে ভয়ঙ্কর দানবরা হলে ঢুকে পড়ল। ছাত্রছাত্রীরা কেউ পালাতে লাগল, কেউ লড়াই করার চেষ্টা করল, কিন্তু পরিস্থিতি একদমই নিয়ন্ত্রণের বাইরে চলে গেল। তবে মীরা একদম স্থির দাঁড়িয়ে থাকল। সে আকাশে লাফ দিয়ে ওপরে উঠে ওপর থেকে দানবদের আঘাত করতে শুরু করল। সাইকা তখন দেখতে পেল ম্যাজিক সার্কেলের কাছে একটা শক্তিশালী দানব আছে, যেটা সে আগেই দেখেছিল। সে সিদ্ধান্ত নিল ওই দানবটাকে শেষ করবে। ইভা জিজ্ঞেস করল, তুমি কোথায় যাচ্ছ? সে বলল, কোথাও যাচ্ছি, তাড়াতাড়ি ফিরে আসব। তুমি মীরার সাথে থাকো, আর বিপদ হলে পালিয়ে যেও। এরপর সে চলে গেল। সাইকা গিয়ে সেই দানবের সামনে দাঁড়ালো আর মজা করে গান গাইতে লাগলো, তোর ভাগ্যই খারাপ, আর কোনো উপায় নেই। সে বলল, জানিস তো আমি দয়া দেখাই না, তাই না? দানব বলল, তুই একা এসেছিস, তুই কি ভাবিস আমাকে হারাতে পারবি, বোকা? সাইকা বলল, আসলে বোকা কে সেটা দেখা যাবে। দানব লোহার অস্ত্র ছুঁড়ে মারল, কিন্তু সাইকা সহজেই সেগুলো আটকে দিল। রেগে গিয়ে দানব তিনজন সঙ্গী ডাকল। তারা একসাথে আক্রমণ করল। সাইকা দুজনকে মেরে ফেলল, আর একজনকে ধরে বলল, এইটা সুভেনিয়ার হিসেবে রাখব। এটা দেখে দানব চিৎকার করে বলল, আমি এবার পুরো শক্তি দিয়ে লড়ব। সাইকা শান্তভাবে বলল, ঠিক আছে। সে সম্পূর্ণ শক্তি দিয়ে আক্রমণ করল, কিন্তু সাইকাকে একটাও আঘাত করতে পারল না। দানবরা ভাবল সে জিতে গেছে। তখন একজন তলোয়ার বের করে সাইকাকে মুখে আঘাত করল। সাইকা সময় মতো এড়াতে পারল না, তার হাত কেটে গেল, রক্ত ঝরতে লাগল। সাইকা জিজ্ঞেস করল, বলো তো তোমরা এটা কেন করছো? একাডেমিতে হামলা করার উদ্দেশ্য কি? দানব বলল, সাহস দেখানোর জন্য বলছি। আমাদের পাঠানো হয়েছে একজন হিরোইনকে মারতে, যে লাল চুলের মেয়ে আর অস্বাভাবিক শক্তিশালী। সে মীরার কথাই বলছিল। সাইকা জিজ্ঞেস করল, তুমি কিভাবে জানলে সে হিরোইন? দানব বলল, সুপ্রিম কমান্ডারের অর্ডার, কোনো দেরি করা যাবে না, সাথে সাথে কাজ করতে হবে। সাইকা শান্তভাবে বলল, আচ্ছা ঠিক আছে তাহলে। এরপর দুজনেই পুরো শক্তি দিয়ে একে অপরের দিকে ঝাঁপিয়ে পড়ল। দানব এক আঘাতে সাইকাকে নিচে ফেলে দিল। তারপর সে মীরাকে মারতে যাচ্ছিল। ঠিক তখনই পিছন থেকে সাইকার কণ্ঠ শোনা গেল, কোথায় যাচ্ছিস? এখনো শেষ হয়নি। দানব ঘুরে আবার একটা ছুরি ছুঁড়ে মারল, আর বলল, তুই এমন আচরণ করছিস যেন তুই মরবি না। সাইকা বলল, তোর সব চেষ্টা বৃথা গেছে। শোন, আমি যে কোনো আঘাত আমার এক সাবঅর্ডিনেটে ট্রান্সফার করি, চিন্তা করিস না, তোকে এবার ওই শেষ করবে। এটা শুনে দানব রাগে গর্জে উঠল, নিজের জায়গা না জানা মানুষ, তোকে মরতেই হবে এখনই। সে পুরো শক্তি নিয়ে সাইকার দিকে ঝাঁপ দিল, কিন্তু সাইকা সহজেই সরে গিয়ে এমন এক স্পেল মারল যেটা তাকে প্রায় ডুবিয়ে দিল। দানব টেলিপোর্ট করে সাইকার পিছনে চলে গেল, কিন্তু সাইকা আগে থেকেই আন্দাজ করেছিল
সে সাথে সাথে এক ইলেকট্রিক বেস্ট ছুঁড়ে মারল। তবুও দানব হার মানল না। সে সোজা সাইকার পেটে হাত ঢুকিয়ে দিল। সবাই ভাবল এবার শেষ, কিন্তু সাইকা তখনও দাঁড়িয়েছিল। সে বলল, এই সব কষ্ট শুধু শুধু। দানব বুঝতে পারল সে ঘেরাও হয়ে গেছে। তখন বলল, তাহলে তোকে শেষ করতেই হবে, তোর ওই কাগজ ফুরিয়ে যাবার আগে। সাইকা বলল, আচ্ছা তুই এইটা বলছিস? তারপর যোগ করল, দুর্ভাগ্য তোর, এটা কখনো ফুরাবে না। কিন্তু আমার মনে হয় এখন যথেষ্ট খেলেছি, এবার শেষ করা যাক। সে তার এক সঙ্গীকে ডেকে তার মাধ্যমে একটা বিশাল ড্র্যাগন আনল। ড্র্যাগনটা দেখে দানব কেঁকে উঠল। সে বুঝে গেল এবার তার শেষ সময় চলে এসেছে। ড্র্যাগনটা ঝাঁপিয়ে পড়ল, বুম, আর তাকে গিলে ফেলল। দানব চেষ্টা করল বাঁচতে, কিন্তু সাইকা বলল, তুই শুরু থেকেই ফাঁকা ছিলি। এভাবেই তার শেষ হলো। সাইকা একাডেমিতে ফিরে এসে দেখল মীরা সব দানব মেরে ফেলেছে। ইভা আর বাকি ছাত্ররাও নিরাপদে আছে। কিন্তু একটা অদ্ভুত ব্যাপার হলো, সবাই এখন মীরাকে ভয় পেতে শুরু করেছে, কারণ সে একাই সব দানব মেরে ফেলেছে। মানুষের দৃষ্টি তার প্রতি বদলে গেছে। সাইকা বুঝল তাকে সাহায্য করতে হবে। তার মনে হলো মীরা ভবিষ্যতে তার ছায়ার মতো একটা গুরুত্বপূর্ণ অংশ হবে। পরে স্কুল সেশন শুরু হলো। সাইকা আর ইভা তাদের ক্লাসের দিকে যাচ্ছিল। পরের দিন সাইকা মীরাকে দেখল আর তার সাথে কথা বলতে চেষ্টা করল, কিন্তু মীরা তাকে একদমই ইগনোর করে চলে গেল। একটু পরেই তারা যখন হাঁটছিল তখন হঠাৎ ওপর থেকে একটা জিনিস পড়ে গেল, কিন্তু সাইকা খুব শান্তভাবে সেটা সামলে নিল। যে শিক্ষক এটা ফেলেছিল সে সঙ্গে সঙ্গে ক্ষমা চাইল, বলল এটা নাকি দুর্ঘটনা ছিল। কিন্তু সাইকার মনে হলো ব্যাপারটা ঠিক স্বাভাবিক না, তাই সে চুপচাপ সামনে এগিয়ে গেল। ক্লাসে গিয়ে একাডেমি ঘোষণা দিল যে একটা স্পেশাল এক্সপ্লোরেশন মিশন হবে। যারা পরীক্ষায় সবচেয়ে বেশি নম্বর পেয়েছে তাদেরকে জঙ্গলে গিয়ে কিছু জিনিস সংগ্রহ করে আনতে হবে। মীরা আর ইভা সিলেক্ট হলো, কারণ তাদেরই সবচেয়ে বেশি নম্বর ছিল। সাইকা জিজ্ঞেস করল, যদি ইভা না যেতে চায় তাহলে কি হবে? একাডেমি বলল, তাহলে তুমি তার জায়গায় যাবে। সে বলল, আচ্ছা ঠিক আছে, আমি নিশ্চিত করব ইভা না যায়, আমি নিজেই যাব। আসলে সে চাচ্ছিল এই সুযোগে মীরার কাছাকাছি যেতে এবং তাকে আরও ভালোভাবে বুঝতে। একাডেমি বলল, এই ধরনের আচরণ গ্রহণযোগ্য না মিস্টার সাইকা। সে দ্রুত বলল, শুনুন, এই মিশনটা বিপজ্জনক, আমি চাই না ইভা একা যাক। শেষে একাডেমি রাজি হলো, তাই সিদ্ধান্ত হলো সাইকা আর মীরা একসাথে জঙ্গলে যাবে। ক্লাস শেষে ইভা সাইকাকে জিজ্ঞেস করল, তুমি কি মীরাকে পছন্দ করো? ও তো সুন্দর, পাতলা আর চুলও নরম। সাইকা বলল, না, এমন কিছু না, তবে আমি নিশ্চিত ও একদিন সবচেয়ে শক্তিশালী হবে। আমি ওকে সাহায্য করতে চাই আর ওকে ভালোভাবে বুঝতে চাই। এটা শুনে ইভা খুব খুশি হলো। সে হেসে বলল, তাহলে নিজের খেয়াল রেখো। সাইকা হেসে বলল, আচ্ছা। ইভা ভীষণ খুশি হয়ে গেল। পরের দিন সাইকা আর মীরা জঙ্গলের দিকে রওনা দিল। তারা জঙ্গলে ঢুকে একসাথে অনুসন্ধান শুরু করল। চলতে চলতে তারা অকারণ কিছু কথাবার্তা বলছিল। তারপর হঠাৎ তারা একটা অদ্ভুত গাছের সামনে গিয়ে দাঁড়ালো, যেটাতে একটা ম্যাজিক সার্কেল খোদাই করা ছিল। যেই তারা কাছে গেল, সার্কেলটা সক্রিয় হয়ে কাঁপতে শুরু করল, আর হঠাৎ ভয়ঙ্কর গতিতে বিশাল কিছু টিকটিকি তাদের ওপর ঝাঁপিয়ে পড়ল। কিন্তু মীরা খুব শক্তভাবে প্রতিরোধ করল। সে কিছু টিকটিকির মাথা ভেঙে দিল আর বাকিগুলো আগুনের জাদুতে পুড়িয়ে ফেলল। ঠিক তখনই পিছন থেকে একটা বিশাল ঘুল হঠাৎ মীরার ওপর আক্রমণ করল এবং তাকে মারতে যাচ্ছিল। ঠিক সময়ে সাইকা এসে তাকে বাঁচালো। দেখে মনে হলো মীরা এই ধরনের লড়াইয়ের সাথে আগে থেকেই অভ্যস্ত। তারপর তারা আরও গভীরে যেতে লাগলো, কোনো পথ বা ক্লু খুঁজে পাওয়ার জন্য। সাইকা তার ইয়াশি ব্যবহার করে পথ আলোকিত করল। সে কিছু ইয়াশি গুহার কিনারায় ছড়িয়ে রাখল, যাতে অন্য কোনো দানব এলে তারা আগেই বুঝতে পারে এবং দ্রুত পালানোর পথ থাকে। তারা কিছুক্ষণ হাঁটতে লাগলো। এরপর হঠাৎ চারদিক থেকে দানবরা চুপি চুপি আসতে শুরু করল। মীরা দ্রুত 3টে দানবকে আঘাত করে মুহূর্তেই মেরে ফেলল, কিন্তু একটা দানব তখনও বেঁচে ছিল। সে মীরার ওপর ভয়ঙ্কর আঘাত করে তাকে অজ্ঞান করে দিল। সে দানবটা তাকে শেষ করতে যাচ্ছিল। ঠিক তখনই সাইকা সামনে এসে দাঁড়ালো এবং তার পুরো দলের সাথে লড়াই শুরু করল। পরিস্থিতি আরও বিপজ্জনক হয়ে উঠল। দানব অনেক ছিল আর সাইকা তাদের সামনে তার আসল শক্তি ব্যবহার করতে পারছিল না। তাই মীরা অজ্ঞান হয়ে থাকায় সুযোগ নিয়ে সে তার শক্তিশালী একটা ইয়াশি ডাকল। হঠাৎ মাটির নিচ থেকে বিশাল এক কৃমির মতো দানব বের হয়ে এলো এবং কয়েক সেকেন্ডেই সব দানবকে গুড়িয়ে দিল। তার শক্তি ছিল মাটির নিচে দীর্ঘদিন ঘুমিয়ে থাকার কারণেই জমে থাকা। কিছুক্ষণ পর মীরা জ্ঞান ফিরে পেল। সে দেখল তার শরীর পুরোপুরি ঠিক হয়ে গেছে আর চারপাশে কোনো দানব নেই। সে সাইকার শক্তি দেখে অবাক হয়ে গেল এবং তার গোপন ব্যাপার জানতে চাইল, কিন্তু সাইকা সেটা এড়িয়ে গেল। বলল এটা তার পরিবারের বিশেষ ট্রেনিংয়ের কারণে, যদিও আসল কথা সেটা ছিল না। আসলে কোনো ট্রেনিংই ছিল না। সে শুধু এই দুনিয়ায় কাউকে বিশ্বাস করত না। এরপর সে নরমভাবে মীরাকে জিজ্ঞেস করল, তোমার সম্পর্কে বলো তো। মীরা মাথা নিচু করে বলতে শুরু করল। সে বলল ছোটবেলা থেকেই সে গিল্ডে গিয়ে অ্যাডভেঞ্চারে যেত। সে লড়াই করতে আর দানব মারতে ভালোবাসত আর যুদ্ধ ছাড়া আর কোনো আনন্দ পেত না। একবার সে কিছু শক্তিশালী হান্টারের সাথে একটা গুহায় গিয়েছিল, কিন্তু দানবরা তাদের অর্ধেককে খেয়ে ফেলেছিল আর বাকিরা ভয়ঙ্করভাবে আহত হয়েছিল। সবাই
ভয়ে কাঁপছিল, শুধু সে ছাড়া। সে বলল ওই মুহূর্তে সে এক ধরনের সুখ অনুভব করেছিল। সেই দিন থেকেই মানুষ তাকে এড়িয়ে চলতে শুরু করে, সবাই তার কাছে যেতে ভয় পেত। সে আরও বলল, আমি জানি আমি স্বাভাবিক না, কিন্তু আমি বদলাতে চাই। হয়তো এই একাডেমিতে আমি সেটা পারব। সাইকা তার কথা শুনে গভীরভাবে নাড়া খেল, কারণ সে তার নিজের একটা অংশ মীরার মধ্যে দেখতে পেল। সে বলল, চিন্তা করো না, তুমি একদমই অস্বাভাবিক না। বরং তুমি অসাধারণ। তুমি শুধু ভয়াপ্রাপ্ত মানুষের মাঝে জন্মেছ, তোমার আসল জায়গা এখনো খুঁজে পাওনি। তাই শক্ত থাকো, আমি আছি তোমার সাথে। মীরা তার কথায় খুবই আবেগপ্রবণ হয়ে গেল এবং তাকে ধন্যবাদ দিল। এরপর তারা আবার গুহার ভেতর এগিয়ে যেতে লাগল। পথে যত দানব আসছিল সবকিছুকে ধ্বংস করে দিতে লাগল। আর সিকা আর মীরা দুজনেই শেষমেশ পৌঁছল ওই ফ্লোরের ডিমন বসটার কাছে, যেটাকে হারালেই বের হওয়ার রাস্তা পাওয়া যাবে। প্রথমে মীরা একটু ভয় পেয়ে গেল, সামনে যেতে ইতস্তত করছিল। তখন সিকা তাকে বলল, এই যাও না, আমি তো আছিই তোমার সাথে, ভয় পাওয়ার কিছু নেই, আমরা একসাথে এটাকে শেষ করব। সিকার কথায় মীরার ভেতরে একরকম সাহস চলে এলো। সে রাগ নিয়ে দানবটার দিকে ঝাঁপিয়ে পড়ল। সিকা আগে থেকেই আক্রমণ করল, কিন্তু দানবটার কিছুই হল না, উল্টে মুখ থেকে বিষ ছুড়ে দিল। মীরার আঘাতও কোনো কাজ করল না, বোঝাই যাচ্ছিল দানবটা অনেক শক্তিশালী। ঠিক তখনই সিকা হঠাৎ আকাশে উঠে গেল আর একটা লোহার স্তম্ভ দানবটার মুখে ঢুকিয়ে জোরে নিচে চেপে ধরল। ওইদিকে মীরা অন্য পাশ থেকে আগুনের তীব্র আঘাত করল। হঠাৎ করে স্তম্ভটা বিস্ফোরিত হল আর দানবটা প্রায় শেষ হয়ে গেল। সুযোগ বুঝে মীরা শেষ আঘাতটা দিল। দানবটা শেষ। সে দৌড়ে সিকার কাছে গেল, খুব খুশি হয়ে। নিজেই বিশ্বাস করতে পারছিল না সে কি করে ফেলেছে। আসলে তার ভেতরে লড়াই করার একটা আলাদা আগ্রহ ছিল। এরপর তারা গুহার সেই ইউনিক তলোয়ার আর একটা রিং নিয়ে বের হওয়ার পথ খুঁজে পেল। তারপর বন ছেড়ে চলে গেল। একাডেমিতে ফিরে সবকিছু জানালো। তারপর সিকা নিজের মতো করে চলে গেল। সে সোজা প্রফেসরের কাছে গিয়ে বলল, কেমন আছেন স্যার? মীরা যে গুহায় মারা যায়নি, এখনো বেঁচে আছে, এটা দেখে নিশ্চয়ই আপনি খুশি না, তাই না? প্রফেসর অবাক হয়ে বলল, কি বলতে চাইছো সিকা? সিকা বলল, আমি অনেকদিন ধরেই ভাবছিলাম এত বড় একটা ম্যাজিক সার্কেল স্কুলের উঠানে আঁকা হলো আর কেউ কিছু বুঝল না, এটা কিভাবে সম্ভব? আসল কথা হলো আপনি চেয়েছিলেন মীরাকে ওই দানবগুলোর মাধ্যমে মেরে ফেলতে, না হয় অন্তত ওকে মারাত্মকভাবে আহত করতে। যেটাই হোক আপনারই লাভ হতো, কারণ ডিমান ব্লাডের জন্য আপনি ওর ওপর একটা অভিশাপ দিয়েছিলেন, যেটা ধীরে ধীরে মাথা ব্যথা বাড়িয়ে শেষে ওকে মেরে ফেলবে। ঠিক বলছি তো? প্রফেসর ঠান্ডা হেসে বলল, বেশ চালাক তো তুমি, সবই বুঝে ফেলেছ। হ্যাঁ, কিন্তু এখন মেয়েটা তো অভিশাপে মরবেই, তাই না? সিকা হালকা হেসে বলল, দুঃখিত, তার হবে না। আপনি যাকে অভিশাপ দিয়েছিলেন সে ছিল ইয়াশি, মীরা না। আমি অনেক আগেই ওর অভিশাপটা তুলে দিয়েছি। আর তার থেকেও বড় কথা, এটা একটা ডিমন। এখন তার রক্ত পুরো আমার শরীর ঢেকে দিয়েছে। সিকা দানবটাকে মেরে ফেলেছিল, তারপর তার রক্ত নিজের ওপর লাগিয়ে তার একটা লেজেন্ডারি টেকনিক চালু করল, রিট্রিভেল টেকনিক। এই পাওয়ারটা এমন, কেউ যদি কোনো অভিশাপ বা ক্ষতি করে সেটা উল্টো ফিরে গিয়ে সেই লোকটার ওপরই পড়ে আর বাড়তে বাড়তে শেষ পর্যন্ত মেরে ফেলে। প্রফেসর ভয়ে কাঁপতে লাগলো, বুঝে গেল তার শেষ সময় এসে গেছে। সে চিৎকার করে বলল, তুমি আসলে কে? কিন্তু সিকা কোনো উত্তর দিল না। কয়েক মুহূর্তের মধ্যেই অভিশাপটা তার ওপর ফিরে এলো আর সাথে সাথে সে মারা গেল। পুরো দৃশ্যটা একদম ভয়ঙ্কর ছিল। ফিরে আসার পথে ইউকি সিকাকে জিজ্ঞেস করল, তুমি কিভাবে বুঝলে যে এর পেছনে প্রফেসরই ছিল? সিকা বলল, ইয়াশিদের একজন ওর কাঁধে একটা অদ্ভুত গন্ধ পেয়েছিল, ওই একই গন্ধ ম্যাজিক সার্কেলের কাছেও ছিল, তাই আমি বুঝে যাই। তারপর সিকা ইভার কাছে গেল আর গুহা থেকে পাওয়া রিংটা তাকে দিল। ইভা এটা পেয়ে অনেক খুশি হয়ে গেল। ঠিক তখনই মীরা পাশ দিয়ে যাচ্ছিল। সিকা তাকে ডাকল, কিন্তু আগের মতোই সে পাত্তা দিল না, উল্টে ইভার সাথে কথা বলতে চলে গেল। মনে হয় একটু লজ্জা পাচ্ছিল, বুঝতেই পারছো। যাই হোক, ধীরে ধীরে সবকিছু আবার স্বাভাবিক হয়ে গেল। ডেমানরা আর রাজ্যে আক্রমণ করছিল না আর ছাত্রছাত্রীরাও দ্বিতীয় বর্ষে উঠে গেল। নতুন সেশন শুরু হওয়ার সময় একটা অনুষ্ঠান হচ্ছিল। তখন ভাইস প্রিন্সিপাল হলে ঢুকে সিকা আর তার বন্ধুদের কাছে এসে বলল, হেডমিস্ট্রেস তোমাকে ডাকছে, ওঠো, আমার সাথে চলো। সিকা একটু থেমে গেল, তারপর ভাবল গিয়ে দেখে আসা যাক ব্যাপারটা কি। সে গিয়ে দেখল একাডেমির হেডমিস্ট্রেস একজন বয়স্ক খাটো মহিলা। সিকা সরাসরি জিজ্ঞেস করল, আমাকে কেন ডেকেছেন আর আমরা এখানে কেন? তিনি বললেন, শোনো, একটা প্রাইভেট স্কুলে ম্যাজিক টুর্নামেন্ট হবে, আমাদের একাডেমি থেকে দুজনকে পাঠানোর সুযোগ পেয়েছি। আমি তোমাকে আর মেবেল নামে একটা মেয়েকে সিলেক্ট করেছি। সে নতুন স্টুডেন্ট, কিন্তু খুবই শক্তিশালী। সিকা বলল, আমি যদি যেতে না চাই? তিনি শান্তভাবে বললেন, তাহলে তোমার জায়গায় ইভা যাবে। সিকা সঙ্গে সঙ্গে বলল, ঠিক আছে, আমি যাব। এরপর সে বের হয়ে মীরাকে সব বলল। মীরা এটা শুনে ভীষণ রেগে গেল, কারণ তাকে নেওয়া হয়নি আর সিকাকে নেওয়া হয়েছে। তার মনে হচ্ছিল সে সিকার চেয়ে বেশি শক্তিশালী। সিকা তাকে বলল, আমিও অবাক হয়েছি, আমি ওটা জিজ্ঞেস করেছিলাম কেন, কিন্তু ঠিকমতো কোনো উত্তর পাইনি। মনে হচ্ছে কোথাও কিছু
কিছু একটা গড়বড় আছে। এরপর তারা খাওয়া শেষ করে একসাথে বের হয়ে গেল। মীরা তখনও রাগে ফুঁসছে। হাঁটতে হাঁটতে হঠাৎ জোরে বলে উঠল, আমি টুর্নামেন্টে অংশ নিতে চাই। পেছন থেকে সব মেবেল শুনছিল। হঠাৎ সে সামনে এসে বলল, জানো কেন তোমাকে সিলেক্ট করা হয়নি? মীরা বলল, কেন? মেবেল ঠান্ডা গলায় বলল, কারণ তুমি দুর্বল। এতটাই সহজ ব্যাপার। তুমি যতই বলো তুমি শক্তিশালী, সত্যি যদি হতে অনেক আগেই তোমাকে বেছে নিত। কিন্তু তুমি আসলে দুর্বল একটা মেয়ে। মেবেলের কথায় মীরার ভিতরে আগুন জ্বলে উঠল। সে ঘুরে দাঁড়িয়ে বলল, ঠিক আছে, যেহেতু তুমি এমনটা ভাবো। পেছনে তখন 2টা মেয়ে তলোয়ার দিয়ে প্র্যাকটিস করছিল। মীরা গিয়ে একটা তলোয়ার তুলে মেবেলের হাতে দিল। তারপর বলল, নাও দেখি কে আসলে দুর্বল। সিকা এগিয়ে এসে রেফারির মতো দাঁড়ালো আর বলল, লড়াই শুরু। মীরা খুব দ্রুত আর আক্রমণাত্মকভাবে আঘাত করতে লাগল। মেবেলকে কোনো সুযোগই দিচ্ছিল না। কিন্তু মেবেল নিজের তলোয়ার শক্ত করে ধরে পাল্টা আঘাত করল ভয়ঙ্কর জোরে। তার স্কিল দেখে বোঝাই যাচ্ছিল সে একদম সিরিয়াস, কোনো দয়া নেই। কিছুক্ষণের মধ্যেই মেবেল খুব সহজেই মীরাকে হারিয়ে দিল। সে তলোয়ারটা মাটিতে ফেলে বলল, দেখলে তো, তুমি হারলে, কারণ তুমি এখনো দুর্বল। এরপর সে চলে গেল। ওই মুহূর্তে মীরা খুব ভেঙে পড়ল, একদম চুপ হয়ে গেল। তবুও সে সিদ্ধান্ত নিল সবাইয়ের সাথে রাজধানীতে যাবে। ওখানে লড়াইগুলো দেখে বুঝতে চায় তার কোথায় কমতি আছে। পরের দিন সবাই প্রস্তুতি নিয়ে রাজধানীর দিকে রওনা দিল। সেখানে পৌঁছে সিকার সাথে সাথেই ম্যাচের সময়সূচি দেখে নিল। সে জানল তার প্রথম ম্যাচ পরের দিনই, আর যদি সে আর মেবেল দুজনেই সব রাউন্ড জিতে যায় তাহলে সেমিফাইনালে তাদের মুখোমুখি হতে হবে, যেটা এখন প্রায় নিশ্চিতই মনে হচ্ছে। এরপর সিকা শহরের বিভিন্ন জায়গায় তার গোপন লোকজন বসিয়ে দিল, যেন কোনো অস্বাভাবিক কিছু হলে সাথে সাথে খবর পায়। পরের দিন সিকা আত্মবিশ্বাস নিয়ে এরেনায় ঢুকল। চারপাশে দর্শকদের চিৎকার, কমেন্টেটরের আওয়াজ, পুরো পরিবেশটাই জমে গেছে। তার প্রতিপক্ষও ঢুকল, দেখতে যেন কোনো ভাড়াটে সৈন্য বা হয়তো সাধারণ কোনো ডাকাত, যার মনে অভিজাতদের প্রতি প্রচণ্ড ঘৃণা। সে সিকার দিকে তাকিয়ে হেসে বলল, চিন্তা করো না, তোমাকে খুব তাড়াতাড়ি শেষ করে দেব ছোট্ট ছেলে। সিকা হালকা হেসে বলল, আজকে আমার মুডটা তেমন ভালো না, একটু তাড়াতাড়ি শেষ করে ঘুমাতে চাই। সিকা বলল, তাহলে দেরি না করে তাড়াতাড়ি শেষ করো, যাতে আমি তোমাকে ভাঙতে পারি। রাগে ফেটে পড়ে লোকটা সব শক্তি দিয়ে সিকার দিকে ঝাঁপিয়ে পড়ল। কিন্তু হঠাৎ করেই ঘটনা ঘুরে গেল। সিকা তার এক স্কাউটের সাথে জায়গা বদলে দিল, আর এক মুহূর্তেই প্রতিপক্ষের পেছনে চলে গেল। তারপর এক আঘাত, সব শেষ। এইভাবেই প্রথম ম্যাচ শেষ হয়ে গেল। সিকা জিতে গেল। দর্শকরা একদম হতবাক, কি হলো কেউ ঠিক বুঝতেই পারল না। এরপর সিকা তার বন্ধুদের সাথে বসে পরের ম্যাচ দেখতে লাগলো। নতুন একজন ফাইটার অ্যারিনায় ঢুকল, নীল চুলের একটা ছেলে, দেখতে মনে হচ্ছিল শক্তিশালী ওয়াটার মেজ। কিন্তু তার প্রতিপক্ষ ছিল কাইল, রাজধানীর মার্চেন্ট গিল্ডের একজন সদস্য, যার চেহারা একদম সিরিয়াল কিলারের মতো ভয়ঙ্কর। লড়াই শুরু হতেই নীল চুলের মেজ হাত তুলল আক্রমণের জন্য, কিন্তু হঠাৎ তার পুরো শরীর জমে গেল, একদম নড়তে পারছে না। কাইল ধীরে ধীরে তার দিকে এগিয়ে গেল, একদম শান্তভাবে। তারপর কাছে গিয়ে তাকে সঙ্গে সঙ্গেই মেরে ফেলল। কি নিষ্ঠুর! কয়েক সেকেন্ডেই ম্যাচ শেষ। কাইল আবারও জিতে গেল। সিকা দাঁড়িয়ে সব দেখছিল, বোঝার চেষ্টা করছিল আসলে কি হলো। পরে সে জানল কাইল স্পিরিটের সাথে যোগাযোগ করতে পারে, আর তার কাছে ইভিল আই আছে, একটা ভয়ঙ্কর চোখ, যেটা দিয়ে সে প্রতিপক্ষকে প্যারালাইজ করে দিতে পারে। তখনই পরিষ্কার হয়ে গেল সামনে সিকার জন্য খুব ভয়ঙ্কর প্রতিপক্ষ অপেক্ষা করছে। প্রথম ম্যাচ জেতার পর সিকা আবার অ্যারিনায় ফিরে এলো তার পরের ম্যাচের জন্য। এবার তার প্রতিপক্ষ ছিল একটা মেয়ে, যে আগে থেকেই তার বিরুদ্ধে একটা অ্যান্টি ম্যাজিক ডিভাইস তৈরি করে এনেছে। সে হাসতে হাসতে বলল, তোমার কপাল খারাপ, এই ডিভাইস ম্যাজিক কাজ করতে দেয় না, আর তুমি তো ম্যাজ, তুমি আমাকে হারাতে পারবে না। কিন্তু সে কি সত্যি ভাবছিল সিকা পারবে না? সিকা তার শক্তি ব্যবহার করল। ধাম, এক আঘাতে মেশিনটা ভেঙে চুরমার হয়ে গেল। তারপর সামনে এগিয়ে গিয়ে বলল, চালিয়ে যেতে চাও নাকি এখানেই শেষ করব? মেয়েটা আর লড়তে পারল না, সে হার মেনে নিল। সিকাকেই অফিসিয়াল বিজয়ী ঘোষণা করা হলো। সিকা উঠে স্ট্যান্ডে গেল, যেখানে ইভা আর মীরা তাকে চিয়ার করছিল। কিন্তু ইভার মুখে একটু চিন্তা দেখা যাচ্ছিল। কাইল যেভাবে তার প্রতিপক্ষকে মেরেছিল সেটা দেখে সে ভয় পেয়েছে। সে বলল, আমি ভয় পেয়েছিলাম, তোমার সাথেও যদি এমন কিছু হয়। সিকা হালকা হেসে বলল, আমাকে নিয়ে চিন্তা করো না, আমি হারব না। ঠিক তখনই মেবেল অ্যারিনায় ঢুকল। রেফারি লড়াই শুরুর সংকেত দিল। তার প্রতিপক্ষ ছিল একজন শক্তিশালী অর্সমেজ, যার হাতে ছিল ম্যাজিক স্পিয়ার। লড়াই শুরু হতেই মেবেল তার শক্তি দেখিয়ে দিল, এক আঘাতে স্পিয়ারটা কেটে ফেলল, তারপর খুব সহজেই তাকে হারিয়ে দিল। সন্ধ্যের দিকে টুর্নামেন্টের একজন অফিসিয়াল একটা গুরুত্বপূর্ণ চিঠি নিয়ে বাথ হাউসের দিকে যাচ্ছিল। হঠাৎ আকাশ থেকে একটা বাজ পাখি এসে ঝাঁপিয়ে পড়ে চিঠিটা ছিনিয়ে নিল। ঠিক তখনই সিকা তার পেছনে এসে বলল, এত সকালে কি কারণে বের হয়েছ? দুধ খেতে ইচ্ছে করছিল নাকি? লোকটা কিছু না বলে চুপচাপ হাঁটতে লাগলো, কিন্তু হঠাৎ করেই ঘুরে দাঁড়িয়ে সিকার ওপর আক্রমণ করল। তবে সিকা সাথে সাথেই রিয়্যাক্ট করে তার আঘাতটা ধরে ফেলল। সিকা বলল, সব বলো আমাকে, তুমি ডেমানদের এজেন্ট তাই না? লোকটা ঠান্ডা গলায় বলল, মরে গেলেও আমি কিছু বলবো না। সিকা হালকা হাসল, ঠিক আছে, তোমার ইচ্ছা। তারপর সে তার এক স্কাউটকে ডাকল, একটা ভয়ঙ্কর প্রাণী যেটা মানুষের মনের কথা পড়তে পারে। ওটার ক্ষমতা ব্যবহার করে সিকা সব জেনে গেল। ডেমানরা ওই লোকটাকে পাঠিয়েছিল হিরোইনকে খুঁজে বের করে মারার জন্য। বর্ণনা অনুযায়ী সেই হিরোইন হলো মেবেল, লাল চুল, খুব শক্তিশালী, আর আগের হিরোইনের নামও তার সাথে মিলে যায়। এটা শুনে সিকা একটু চমকে গেল। তারপর সে তার স্কাউটকে বলল,
বলল, ভালো কাজ করেছ, পুরস্কার হিসেবে ওকে খেয়ে ফেলো। ইয়াশি নামে ওই প্রাণীটা হাসল, সব বুঝে গেল আর ভয়ে প্যারালাইজড হয়ে থাকা লোকটাকে গিলে ফেলল। এরপর সিকা নিজের পরের প্ল্যান নিয়ে ভাবতে লাগল। অনেক কিছু মাথায় আসছিল, কিন্তু একটা গুরুত্বপূর্ণ জিনিস এখনও সে বুঝতে পারছিল না। এইদিকে মেবল, সিকা আর কাইল তিনজনই ম্যাচ জিততে লাগলো, আর একসময় কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেল। এখন কাইল তাদের একজনের মুখোমুখি হবে আর মেবল হবে সিকার পরের প্রতিপক্ষ। একটা ম্যাচের পর মেবল সিকার কাছে এসে বলল, তোমার উচিত এখান থেকে সরে দাঁড়ানো, আমি বলছি আর এগিয়েও না। সিকা কিছুই বুঝতে পারল না, আর সে কিছু না বলেই চলে গেল। পরের দিন কাইল আর এক শক্তিশালী ফাইটারের ম্যাচ শুরু হলো। ওই ফাইটার সব ধরনের এলিমেন্ট নিয়ন্ত্রণ করতে পারত, আর সে নিজের ওপর একটা লাইট স্পেল দিয়েছিল যাতে কাইলের ইভিল আইয়ের প্রভাব কাজ না করে। তার মনে হচ্ছিল এবার সে জিতবে, কিন্তু কাইল ধীরে ধীরে তার দিকে এগিয়ে আসতে লাগল। ফাইটারটা তার সব স্পেল ব্যবহার করল, কিন্তু একটাও কাইলের গায়ে লাগল না। কাইল যত সামনে আসছিল লোকটা তত ভয় পেতে লাগল। শেষে সে নিজের বাঁচার জন্য অনেক ম্যাজিক চাম ছুড়ে দিল, কিন্তু কাইল ডার্ক ম্যাজিক দিয়ে সব ধ্বংস করে দিল। এই গোলমালের মধ্যে কাইল হঠাৎ লাফ দিয়ে সামনে চলে এলো। শেষ মুহূর্তে সে লোকটাকে প্যারালাইজ করে দিল, তলোয়ার তুলে ধরল। ঠিক তখনই রেফারি হুইসেল বাজালো আর কাইলকে বিজয়ী ঘোষণা করল। এখন শুধু একটা ম্যাচ বাকি, যে জিতবে সে ফাইনালে কাইলের মুখোমুখি হবে। সেই রাতে সিকা ঘুমানোর প্রস্তুতি নিচ্ছিল, হঠাৎ দেখে মেবেল তার রুমে ঢুকে পড়েছে। সে মজা করে বলল, কি ব্যাপার, কাল পর্যন্ত অপেক্ষা করতে পারলে না, এত তাড়া কেন? কিন্তু মেবেল তখন খুব রেগেছিল, কোনো কথা না বলেই দ্রুত আক্রমণ করল। সিকা সাথে সাথে এড়িয়ে গিয়ে পাল্টা আঘাত করল। ঠিক তখনই কেউ এসে তাদের থামিয়ে দিল, আর মেবেল সেখান থেকে চলে গেল। সিকা হালকা হেসে বলল, যেহেতু সে আমাদের কাছে এসেছে তাহলে আমরাও না হয় একটু ঘুরে আসি। সে কাপড় পরে মেবেলের জায়গায় গেল। তখন মেবেল চুপচাপ দাঁড়িয়েছিল, নিজের অতীত নিয়ে যেন গভীর চিন্তায় ডুবে আছে। সিকা তাকে দেখে বলল, কি হয়েছে, এত চুপচাপ কেন? মেবেল একটু ক্লান্ত দেখাচ্ছিল। সে সতর্ক ভঙ্গিতে দাঁড়ালো। সিকা শান্তভাবে বলল, রিল্যাক্স, আমি শুধু কথা বলতে এসেছি, লড়াই করতে না। সে গিয়ে ফোয়ারার পাশে বসল, তারপর জিজ্ঞেস করল, বলো, তুমি আমাকে আক্রমণ করলে কেন? মেবেল বলল, এখন তো আমরা লড়াই করছি না, তাই না? সিকা বলল, তোমার উত্তরের ওপর নির্ভর করছে। শেষে মেবেল সব বলে ফেলল, আমি আসলে তোমাকে একটু আহত করতে চেয়েছিলাম, তাহলে কাল তুমি হারতে আর আমি ফাইনালে কাইলের মুখোমুখি হতে পারতাম। আমি জানি তোমার সাথে পুরো শক্তি দিয়ে লড়লেও আমি হারব না, কিন্তু আমার আসল শক্তি শুধু ফাইনাল ম্যাচেই বের হয়। সিকা তার কথা কেটে দিয়ে বলল, তুমি আসলে আসল হিরোইন না, তাই তো? তুমি তার জায়গায় এসেছ, চুলের রং বদলেছ, আর এখন লড়ছ যাতে সবাই ভাবে তুমি হিরোইন, ঠিক বলছি? মেবেল একদম চমকে গেল, তুমি এসব কিভাবে জানো? সিকা বলল, ওটা তোমার জানার দরকার নেই। মেবেল আবার বলল, তারা চায় আমরা ফাইনালে কাইলের হাতে মারা যাই, যাতে সবাই ভাবে হিরোইন মারা গেছে। এই জন্যই একাডেমির হেড আমাকে পাঠিয়েছে, মীরাকে না। সব শুনে সিকা ব্যাপারটা বুঝে গেল। সে জিজ্ঞেস করল, তাহলে এই লড়াইয়ে তোমার আসল লক্ষ্য কি? মনে হচ্ছে তুমি অন্য কিছু চাচ্ছ। সিকার কথায় মেবেল একটু নরম হয়ে বলল, হ্যাঁ, তারা চায় আমি কাইলের হাতে মারা যাই, কিন্তু আমি মরব না, আমি তাকে মারব। সিকা জিজ্ঞেস করল, কেন? এর পেছনের কারণ কি? মেয়েটা একটু চুপ থেকে বলা শুরু করল, আমি ছোটবেলায় 3 জন বন্ধুর সাথে ছিলাম, তাদের মধ্যে একজন ছিল কাইল। একদিন আমাদের রাজধানীর মার্চেন্ট গিল্ড নিয়ে যায়, আর তখন থেকে আমরা একসাথে থাকতাম। আমরা সবসময় একে অপরের খেয়াল রাখতাম, সব কাজ একসাথে করতাম। কিন্তু পরে তারা আমাদের বলল, তাদের পরীক্ষায় শুধু একজনই সফল হতে পারবে, আর শেষে তারা কাইলকেই বেছে নেয়। তারা কাইলের ওপর একটা ভয়ঙ্কর প্রক্রিয়া চালায়, তার ব্রেন থেকে সব অনুভূতি একদম মুছে ফেলে। সে আর মানুষ ছিল না, শুধু একটা টুল হয়ে যায়, আদেশ মানার জন্য তৈরি একটা অস্ত্র, যেটার কাজ শুধু হত্যা করা। কিন্তু তার পুরো আনুগত্য নিশ্চিত করার জন্য তারা তাকে বলে ছোটবেলার সেই 3 বন্ধুকেই মেরে ফেলতে, আর সত্যি সত্যিই সে তাদের মধ্যে দুজনকে মেরে ফেলে। তারপর যখন আমার পালা আসে তখন গিল্ড অন্য প্ল্যান করে, তারা আমাকে তোমাদের স্কুলে বিক্রি করে দেয় যাতে আমি এই টুর্নামেন্টে অংশ নিই, আর ফাইনালে কাইল আমাকে মেরে ফেলে। এতে তারা প্রমাণ করতে পারবে যে কাইল পুরোপুরি তাদের নিয়ন্ত্রণে চলে গেছে, আর তারপর তাকে অফিসিয়ালি ব্যবহার করবে তার শক্তিকে পুরো দুনিয়ার সামনে দেখানোর জন্য। শিকা কিছুক্ষণ চুপ থেকে বলল, তোমার গল্পটা পুরোপুরি ঠিক আছে, কিন্তু একটা জিনিস আমি বুঝতে পারছি না। সে তাকিয়ে বলল, কাইল শুধু তোমার বন্ধু না, সে তোমার ভাই, তাহলে তুমি তাকে মারতে চাও কেন? মেবেল ধীরে ধীরে বলল, কাইল বদলে যাওয়ার আগে একদিন আমার সাথে বসে বলেছিল, যদি গিল্ড আমাকে বদলে ফেলে আর আমি আগের মতো না থাকি তাহলে তুমি আমাকে মুক্তি দিও। আমি তখন তার কথায় রাজি হয়েছিলাম। সে একটু থেমে আবার বলল, আমি সিদ্ধান্ত নিয়ে ফেলেছি, ফাইনালে আমি তার সাথে লড়ব। আমি বাঁচি বা মরি তাতে কিছু যায় আসে না, কারণ যেভাবেই হোক আমি তো আগেই শেষ হয়ে গেছি। শিকা তখন উঠে দাঁড়িয়ে বলল, আমি আমার সিদ্ধান্ত বদলে ফেলেছি, ফাইনালে আমিই জিতব। মেবেল রাগে চিৎকার করে বলল, কি বলছো? আমি এতক্ষণ যা বললাম কিছুই কি শোনোনি? শিকা শান্তভাবে বলল, তুমি মরবে না, কেউ তোমার কাছে আসার সাহসও পাবে না। মেয়েটা আরো জোরে বলল, তুমি কিছুই বুঝছো না, তুমি
জিতলেও অন্য কাউকে পাঠাবে আমাকে মারতে। আমার সময় শেষ, আমি আগের সবার মতোই মারা যাব, আর যদি বেঁচেও যাই তখন আমি কি করব তাও জানি না। শিকা জবাব দিল, তুমি আমার সাথে একাডেমিতে ফিরে যাবে, আমি থাকলে কেউ তোমার দিকে তাকানোর সাহসও পাবে না। মেবেল নাড়িয়ে বলল, এভাবে বলো না, তুমি আমাকে রক্ষা করতে পারবে না, এমনকি তুমি আমাকে হারাতেও পারবে না। শিকা হালকা হাসল, তাহলে কালকের ম্যাচেই দেখিয়ে দেব আসলেই কে বেশি শক্তিশালী। পরের দিন তাদের লড়াইয়ের সময় এসে গেল। দুজনেই পুরো প্রস্তুত হয়ে আরিনায় ঢুকল। মেবেল তার লেজেন্ডারি অস্ত্র নিয়ে সামনে এলো। আজ সে তার সব শক্তি দিয়ে লড়তে প্রস্তুত। জাজ লড়াই শুরুর ঘোষণা দিতেই মেবেল অবিশ্বাস্য গতিতে সিকার দিকে ছুটে গেল। একের পর এক আক্রমণ করতে লাগল। সিকাকে একদম শ্বাস নেবার সুযোগও দিচ্ছিল না। সিকা খেয়াল করল তার অস্ত্রটা গ্র্যাভিটি ম্যাজিক দিয়ে হালকা করা। তখন সে কিছু পাথর ছুঁড়ে মারল আর একটা বিশেষ গাছ ব্যবহার করে তার নড়াচড়া আটকে দিল। কিন্তু মেবেল দ্রুত সেই গাছ থেকে বের হয়ে আবার আক্রমণ করতে ছুটে এলো। সে বুঝতেই পারেনি সবটাই ছিল একটা ফাঁদ। সিকা আগেই তার অস্ত্রটা মাটির সাথে আটকে রেখেছিল, ফলে সে নড়তে পারল না। সিকা সামনে গিয়ে তাকে নিরস্ত্র করল, তারপর অস্ত্রটা তার গলায় ধরল। জাজরার সাথে সাথেই সিকার জয় ঘোষণা করল আর সে ফাইনালে উঠে গেল। এরিনা থেকে বের হওয়ার সময় সিকা তাকে বলল, চিন্তা করো না, পরের ম্যাচটাও আমিই জিতব। এরপর শুরু হলো ফাইনাল ম্যাচ। সিকা বনাম কাইল। ইভা আর মীরা খুব চিন্তিত হয়ে লড়াইটা দেখছিল, আর চারপাশের দর্শকরা কাইলের নাম ধরে চিৎকার করছিল। সবাই অপেক্ষা করছিল এই বড় ম্যাচের ফলাফলের জন্য। জাজ লড়াই শুরু ঘোষণা করল। সিকা কাইলকে বলল, দুঃখের বিষয়, তোমার বোন আজ তোমার সামনে দাঁড়িয়ে নেই। কাইল ঠান্ডা গলায় বলল, এটা একটা সমস্যা, আমাকে তাকে মারতেই হবে, যেহেতু সে এখনো বেঁচে আছে, পরে মেরে ফেলব। এই কথা শুনে সিকা প্রচণ্ড রেগে গেল। সে একটা লাল কুয়াশা ছেড়ে দিল, যা পুরো অ্যারিনা ঢেকে দিল। কাইল কিছুই বুঝতে পারছিল না, তবুও সামনে এগিয়ে আসতে লাগল। সিকা তার উপর একের পর এক স্পেল ব্যবহার করল, কিন্তু কোনোটা কাজ করল না। হঠাৎ সিকা অ্যাশ রিয়েলম থেকে একটা ভয়ঙ্কর দানবকে ডেকে আনল কাইলকে আক্রমণ করার জন্য। কিন্তু কাইলের কোনো অনুভূতি নেই, তাই সে একদম নির্ভীক ছিল। সে দানবটার উপর আঘাত করার চেষ্টা করল, কিন্তু কার শক্তি তখন প্রায় শেষ হয়ে গিয়েছিল। দানবটা এক শক্তিশালী আঘাতে তার হাড় ভেঙে দিল আর তাকে মাটিতে ছুঁড়ে ফেলল। সিকা দানবটাকে ধন্যবাদ দিয়ে আবার তার জগতে ফিরিয়ে দিল। তারপর কাইলের কাছে গিয়ে দেখতে লাগলো সে কেমন আছে। কাছাকাছি গিয়ে সে বুঝতে পারল কাইলের ওপর একটা অভিশাপ কাজ করছে। ভয়ে কাইল একটা ব্যারিয়ার বানাতে চেষ্টা করল, যাতে অভিশাপটা ছড়িয়ে না পড়ে। কিন্তু তার শরীর এত পরীক্ষার কারণে আগেই দুর্বল হয়ে গিয়েছিল, তাই সে টিকতে পারল না। অভিশাপটা তাকে পুরোপুরি গ্রাস করতে লাগল। সিকা একদম স্থির হয়ে দাঁড়িয়েছিল, কি করবে বুঝতে পারছিল না। ঠিক তখনই কাইল তার হাত ধরে বলল, মেবেলকে একটা কথা বলো, তাকে বলো আমি দুঃখিত, আর এই কথাটাও পৌঁছে দিও। এরপর সে অজ্ঞান হয়ে গেল। সিকা বুঝতে পারল সে এখনো মারা যায়নি, এখনো সময় আছে। সেই সময় কাইল প্রচণ্ড রেগে গিয়ে ভয়ঙ্কর শক্তির ঢেউ ছাড়ল এবং একসাথে একাধিক স্পেল কাস্ট করতে শুরু করল। ঠিক তখনই ইউকি দূর থেকে সব দেখছিল এবং ভয়ে বলল, ভুলে যেও না তুমি আগের জীবনে কিভাবে মারা গিয়েছিলে। তুমি যদি এদের সাহায্য করতে থাকো, পুরো দুনিয়া জেনে যাবে তুমি আসলে কে, আর তখন তুমি আবার সেই আগের জীবনে ফিরে যাবে। এই কথা শুনেই সিকার মনে তার আগের জীবনের সব স্মৃতি ফিরে এলো। সে তার উদ্দেশ্য থেকে একটু পিছিয়ে গেল এবং কাইলকে মরতে দিল। তারপর তার লাশটা কুয়াশার মধ্যে লুকিয়ে ফেলল। কুয়াশা সরে গেলে সে জাজদের বলল সে কাইলকে মেরে ফেলেছে, কোনো প্রমাণ নেই। এভাবেই টুর্নামেন্ট শেষ হল এবং সিকা বিজয়ী ঘোষণা পেল। পুরস্কার নেওয়ার পর সে কাইলকে কবর দিতে গেল। সেখানে মেবেল এসে বলল, এটা নিয়ে চিন্তা করো না, কষ্ট পেও না তার জন্য। আমার ভাই তো সেই দিনই মারা গেছে যেদিন সে ওই এক্সপেরিমেন্টে রাজি হয়েছিল। সিকার মনটা নরম হয়ে গেল। সে কাইলের শেষ কথা মেবেলকে জানালো। সে বলল, তোমার ভাই আমাকে বলেছিল আমি তোমার রোজবিনের জন্য দুঃখিত। এই কথা শুনে মেবেল কেঁদে ফেলল এবং বলল সে ওই পিনটা অপারেশনের আগের দিনই ভেঙে ফেলেছিল। মনে হয় ওটাই সে বোঝাতে চেয়েছিল। মেবেলের কান্না দেখে সিকা খুব প্রভাবিত হল। সে বলল, চলো আমরা একাডেমিতে ফিরে যাই। মেবেল হেসে বলল, ঠিক আছে। এরপর সে তাকে নিয়ে একাডেমিতে ফিরে এলো। সেখানে সে মীরা আর ইভার সাথে দেখা করল এবং সব ঘটনা খুলে বলল। মীরা মেবেলকে সব কিছুর জন্য ক্ষমা করে দিল এবং তার খেয়াল রাখতেও শুরু করল। সবাই একাডেমিতে ফিরে এলো আর মনে হচ্ছিল সবকিছু ঠিক হয়ে গেছে। কিন্তু সিকা হেডমিস্ট্রেসের কাছে গিয়ে জিজ্ঞেস করল, আপনি কি সব জানতেন? হেডমিস্ট্রেস হেসে বলল, তাহলে তুমি বুঝে ফেলেছ। সিকা বলল, হ্যাঁ, আর এখন আপনাকে সবকিছু ব্যাখ্যা করতে হবে। হেডমিস্ট্রেস বলতে শুরু করল, রাজধানীর মার্চেন্ট গিল্ড মেবেলকে আমার কাছে পাঠিয়েছিল যাতে সে ফাইনাল ম্যাচে মারা যায়। আমি প্রথমে রাজি হয়েছিলাম যাতে তাকে লুকিয়ে রাখা যায় এবং রক্ষা করা যায়, কিন্তু পরে বুঝলাম সে কাইলের সাথে তার হিসাব মেটাতে টুর্নামেন্টে ঢুকতে চায়, আর আমি তাকে থামাতে পারিনি। তারপর আমি একাডেমির সবচেয়ে ভালো কার্ডটা ব্যবহার করার সিদ্ধান্ত নিই, তুমি সিকা। আর তুমি ঠিক সেটাই করেছ যা আমি চেয়েছিলাম, এমনকি তার চেয়েও বেশি। তুমি গিল্ডের ফাইটারকে হারিয়েছ। তুমি অনেক বেশি শক্তিশালী। সিকা অবাক হয়ে বলল, আপনি এত নিশ্চিত ছিলেন যে আমি জিতব কিভাবে? হেডমিস্ট্রেস হেসে বলল, আমি 300 বছরেরও বেশি সময় ধরে বেঁচে আছি। আমার বিচার ক্ষমতাকে কখনো হালকাভাবে নিও না। সিকা তার আসল বয়স শুনে অবাক হয়ে গেল। তারপর হালকা হেসে বলল, ঠিক আছে তাহলে, বিদায় হেডমিস্ট্রেস। তিনি বললেন, বিদায়। এরপর পরিস্থিতি শান্ত হয়ে এলো। মেবেল একাডেমিতে
বন্ধুত্বে থেকে গেল এবং ধীরে ধীরে সিকার বন্ধু মহলে যুক্ত হয়ে গেল। সেই শান্ত পরিবেশে কেউ বলল, এই দুনিয়া কি সত্যিই এমন শান্ত থাকবে? আর কেউ উত্তর দিল, একদমই না। কয়েকদিন পর সিকাকে একটা দেশের পক্ষ থেকে মিশন দেওয়া হলো। এই মিশনটা আসলে তার বাবার জন্য ছিল, কিন্তু বাবা ব্যস্ত থাকায় সেটা সিকার ওপর দায়িত্ব দিয়ে দিলেন, কারণ তিনি তার ছেলের ক্ষমতার ওপর ভরসা করতেন। তখন সিকা তার মহিলা বন্ধুদের সাথে মিশন নিয়ে কথা বলছিল, হঠাৎ করেই প্রিন্স নিজে স্কুলে চলে এলো। সে সিকার কাছে এসে বলল, তুমি কোথায় ছিলে? সকাল থেকে তোমাকে খুঁজছি, তুমি আমার সাথে আসবে, এই মিশনটা নিজের চোখে দেখবে। সিকা বলল, ঠিক আছে, আমি তো আগেই এটা সম্পর্কে জানি। কথার মাঝেই ইভাকে দেখে প্রিন্স থমকে গেল। তার সৌন্দর্যে সে একদম মুগ্ধ হয়ে গেল। সিকা কথা শেষ করার আগেই সে সরাসরি ইভাকে বলল, মানুষ কিভাবে এত সুন্দর হতে পারে? তুমি কি আমাকে বিয়ে করবে? সবাই একদম হতবাক হয়ে গেল। ইভাও অবাক হল, কিন্তু সে শান্তভাবে বলল, দুঃখিত, আমি সিকার অধীনে থাকা একজন দাসী, আমি আপনাকে বিয়ে করতে পারব না। প্রিন্স হেসে বলল, ঠিক আছে, তাহলে দাম বলো, আমি তোমাকে কিনে নেব। পরিস্থিতি আরও খারাপ হওয়ার আগেই রাজার সাথে থাকা একজন মহিলা এগিয়ে এসে বলল, এটা এসব কথা বলার জায়গা না, চলুন আমরা অন্য কোথাও যাই। তারা সবাই এক শান্ত জায়গায় গেল। সেখানে প্রিন্স মিশনটা ব্যাখ্যা করতে শুরু করল। একসময় আমাদের দেশে একটা ড্র্যাগন ছিল, সে সাধারণ মানুষকে সাহায্য করত, আমাদের সাথে যুদ্ধ করত, সবাই তাকে খুব ভালোবাসত। কিন্তু হঠাৎ করেই সে আমাদের বিরুদ্ধেই চলে গেছে এবং প্রতিদিন শহরে আক্রমণ করছে। সে বলল, আমি চাই তুমি গিয়ে এটা তদন্ত করো, হয়তো তুমি কোনো সমাধান বের করতে পারবে। সিকা বলল, ঠিক আছে, আমি যাচ্ছি। এরপর সে সেখান থেকে বেরিয়ে এলো। বাইরে এসে মীরা আর মেবেল তাকে টেনে নিয়ে বলল, তুমি কি ইভাকে প্রিন্সের সাথে রেখে আসবে? সাবধানে থেকো, সে খুবই সেন্সিটিভ, ইমোশনালি কষ্ট সহ্য করতে পারে না। সিকা শান্তভাবে বলল, চিন্তা করো না, আমি সামলে নেব। কয়েকদিন পর তারা সবাই দেশের সীমান্তের দিকে রওনা দিল। মনে হচ্ছিল প্রিন্স আসলে চেষ্টা করছিল ইভাকে তার সাথে রথে উঠিয়ে আরও কাছাকাছি আসতে, কিন্তু সে সরাসরি না করে দিল। এরপর সেখানে পৌঁছতেই হঠাৎ একটা ড্র্যাগন আক্রমণ করল আর সবাইকে একদম ধাক্কা দিয়ে ফেলে দিল। তখন এক ভাড়েটে যোদ্ধা তার ম্যাজিক দিয়ে একটা আগ্নেয়গিরির টাইগার ডেকে আনলো। সেই টাইগার ড্র্যাগনের ওপর আক্রমণ করে তাকে তাড়িয়ে দিল, কিন্তু টাইগারটা শান্ত হল না। ড্র্যাগন পালানোর পরই সে সোজা ইভার দিকে ছুটে গেল তাকে মারার জন্য। ইভা একদম জমে গেল, নড়তে পারছিল না। ঠিক তখনই সিকা দৌড়ে এসে তাকে সময় মতো বাঁচিয়ে ফেলল। টাইগারটা আবার আক্রমণ করতে যাচ্ছিল, কিন্তু তার মালিক এসে তাকে থামিয়ে দিল। রাজা খুব রেগে গিয়ে বলল, তুমি কি পাগল? এই টাইগার তো আমাদের অতিথিদের উপরই আক্রমণ করে দিল, এখনো দেশেই ঢোকেনি। ওই ভাড়েটে বলল, ও তো শুধু ক্ষুধার্ত ছিল মহারাজ, কয়েকদিন ধরে কিছু খাইনি, চিন্তা করবেন না, আমি ওকে আবার খাঁচায় ফিরিয়ে দিয়েছি। এ কথা শুনে সিকা রেগে গিয়ে রাজাকে বলল, আপনি এদের কোথা থেকে এনেছেন? রাজা বলল, এরা আমার ভাড়া করা যোদ্ধা, ড্র্যাগন মারার জন্য, ওইটাই তাদের লিডার। সিকা বলল, মারার জন্য? আগে তদন্ত করাই ভালো না? আপনি তো বললেন ড্র্যাগন আগে মানুষকে সাহায্য করত, হয়তো কেউ তাকে উস্কে দিচ্ছে। ওই নেতা রেগে গিয়ে বলল, তোমার এতে কি, নিজের কাজে থাকো। সিকাও কম নরমভাবে বলল না, আর তুমি কে? তোমার ওই ছোট ছোট পোষা প্রাণীগুলোকে আমার থেকে দূরে রাখো, না হলে পরের বার আমি কোনো দয়া দেখাবো না। এখন রাজা কষ্টে পরিস্থিতি শান্ত করে দুজনকে আলাদা করল, তারপর ওই নেতাকে বকাঝকা করে সেখান থেকে বের করে দিল। এরপর রাজা সিকার কাছে এসে জিজ্ঞেস করল, তুমি এমন করলে কেন? সিকা বলল, ইভার বিপদ দেখেও আমি চুপ থাকতে পারিনি। সেই ইভার দিকে গিয়ে বলল, তুমি নিজের ম্যাজিক ব্যবহার করলে না কেন? ইভার দুঃখ করে বলল, আমি শকে ছিলাম, আমি কিছুই করতে পারিনি। এটা শুনে সিকার রেগে বলল, তাহলে যদি তুমি মারা যেতে বা আহত হতে, তোমার অজুহাত হতো তুমি শক ছিলে। তোমাকে শিখতে হবে মুহূর্তে সিদ্ধান্ত নিতে। তুমি কি মনে করো আমি সবসময় তোমার পাশে থাকব? ইভা এই কথায় আর সহ্য করতে পারল না, কেঁদে ফেলল। প্রিন্স তাকে দেখে খারাপ লাগায় তাকে সাপোর্ট করতে গেল, কিন্তু সিকা তাকে থামিয়ে বলল, এতে তুমি আসবে না, এটা আমাদের ব্যাপার। এরপর সে ইভাকে সেখান থেকে নিয়ে গেল, খুব চিন্তিত হয়ে, কারণ সে তাকে হারাতে চায়নি। ঠিক যেমন তার আগের জীবনে একই রকম পরিস্থিতিতে সে তার সবকিছু হারিয়েছিল। পরের দিন সিকা ড্র্যাগন নিয়ে খোঁজাখুঁজি শুরু করল, দরকারি অনেক তথ্য লিখেও রাখল। তারা জানতে পারল প্রায় 150 বছর আগে এমন একটা ঘটনা ঘটেছিল, একটা ড্র্যাগন ডিম পেরে সেটা পাহারা দিচ্ছিল। এখনকার আচরণও ঠিক একই রকম, তাই সিকা ঠিক করল সে নিজে পাহাড়ে গিয়ে ড্র্যাগনটা দেখে আসবে। ইভা বলল, আমি কি তোমার সাথে যাব? সে বলল, ওখানটা তোমার জন্য অনেক বিপজ্জনক, আগে আমাকে একাই যেতে হবে। ইভা বলল, আচ্ছা ঠিক আছে। সেই সন্ধ্যায় সিকা যখন যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিল, তখন সে দেখে ইভা ভয় পেয়ে কাঁপছে। সে জিজ্ঞেস করল, কি হয়েছে? ইভা বলল, রাজা আমাকে তার রুমে ডেকেছিলেন, আমি ভদ্রভাবে না করেছি, কিন্তু এখন একা ঘুমাতে ভয় লাগছে। তার কথা শুনে সিকা মন নরম হয়ে গেল। সে বলল, আচ্ছা ঠিক আছে, এখানে এসে ঘুমাও, কোনো
চিন্তা করো না। ইভা রাজি হল, আর তারা দুজন রুমের দুই পাশে শুয়ে পড়ল। কিছুক্ষণ পর সিকা জিজ্ঞেস করল, রাজপুত্রের প্রস্তাবটা নিয়ে তুমি কি ভাবছ? ইভা ভুল বুঝে বলল, আজকে আমি যে ভুলগুলো করেছি তার জন্য দুঃখিত, আর হবে না। সিকা বলল, আমি সেটা বলিনি, আমি বিয়ের প্রস্তাবের কথা বলছি। তোমার কি ভালো লেগেছে? ইভা আবার জিজ্ঞেস করল, আর তুমি কি চাও আমি এটা মেনে নিই? সে বলল, এটা পুরো তোমার সিদ্ধান্ত, এখানে আমার কিছু বলার নেই। রাগ করে ইভা বলল, ঠিক আছে। পরের দিন সকালে সিকা ঘুম থেকে উঠে দেখে ইভা নেই। সে বাইরে গিয়ে দেখে রাজপুত্র বলছে সে পাহাড়ে যাচ্ছে ড্রাগন দেখতে। রাজপুত্র বলল, কিন্তু জায়গাটা খুব বিপজ্জনক, তুমি হয়তো আর ফিরতে নাও পারো। সিকা বলল, আমার চিন্তা করো না, আমি ঠিক ফিরে আসব। রাজপুত্র মনে মনে বুঝল সিকা চলে গেলে সে ইভার সাথে একা থাকতে পারবে, তখন তার কাছে যাওয়ার সুযোগ পাবে। তাই সে বলল, ঠিক আছে, সাবধানে যেও। সিকা বলল, ঠিক আছে। এরপর সিকা ইভার সাথে বিদায় নিতে গেল, তারপর পাহাড়ের দিকে রওনা দিল। সিকা না থাকায় সেই মহিলা সুযোগটা নিল। সে ইভার কাছে গিয়ে বলল, আমি চাই তুমি রাজপুত্রকে বিয়ে করো। সে হয়তো একটু ছোট, কিন্তু আমি কথা দিচ্ছি এখানে সবার চেয়ে ভালো থাকবে। সে যেমন কাল তোমার সাথে রাগ করে কথা বলেছিল, এখানে কেউ তোমার সাথে তেমন করবে না। সে হাত বাড়িয়ে বলল, চলো আমি তোমাকে প্রাসাদটা দেখাই। তারপর সে সত্যিই ইভাকে গেল এবং সবকিছু দেখাতে লাগলো। সে বলল, এখানকার মেয়েরা সবাই বড় বড় পরিবার থেকে এসেছে, তুমি ওদের সবার চেয়েও ভালো থাকবে। তারপর সে জিজ্ঞেস করল, তো সিদ্ধান্ত নিয়েছ? ইভা চুপ করে রইল, মুখে দুঃখের ছাপ স্পষ্ট। এদিকে সিকা পাহাড়ের চূড়ায় পৌঁছে গেল এবং যে পাহারাদার তাকে সঙ্গে করে এনেছিল তাকে ধন্যবাদ দিল। তারপর সে ড্র্যাগনের দিকে এগিয়ে গেল। ড্র্যাগন তাকে দেখেই ভয়ঙ্কর রেগে গিয়ে আক্রমণ করল। সিকা নিজের শক্তি দিয়ে তাকে থামিয়ে আবার আগের জায়গায় ফিরিয়ে দিল। এরপর সে ড্র্যাগনের বাসার কাছে গিয়ে দেখল যেটা সে এতক্ষণ ভাবছিল সেটাই সত্যি। ড্র্যাগনটা আবার একটা ডিম পেড়েছে, তাই সে এত আগ্রাসী হয়ে উঠেছিল। সিকা অনেকক্ষণ ধরে ভাবতে লাগল কিভাবে এই সমস্যার সমাধান করা যায়। তারপর তার মাথায় একটা দারুণ আইডিয়া এলো। সে ডিমটার পাশে ছোট করে আগুন জ্বালালো যাতে ঠিকমতো গরম থাকে। এতে করে ডিমটা বন্য প্রাণীদের হাত থেকে নিরাপদ থাকবে আর ড্র্যাগনকেও এত কড়া পাহারা দিতে হবে না। সিকার এই কাজ দেখে ড্র্যাগনটা খুব খুশি হল এবং তার কাছে এসে দাঁড়ালো। সেই মুহূর্ত থেকেই তাদের মধ্যে বন্ধুত্ব হয়ে গেল। ওই সময়ই ইভা সেই মেয়েটার সাথে হাঁটছিল। হঠাৎ রাজা তার সহকারী আর এক বিয়ের কাজ করার লোককে নিয়ে হাজির হল। সে জোর করে ইভার সাথে বিয়ে দিতে চায়। সে বলল, এই কাগজে সাইন করলেই তুমি মুক্তি পাবে, তারপর আমরা সঙ্গে সঙ্গে বিয়ে করতে পারি। যদি সিকাও তোমাকে আটকেও রাখে, এইটাই তোমার মুক্তির দাম। আর সেও সবার মতো টাকা নিয়েই চুপ থাকবে। ইভা মনে মনে সিকার জন্য অপেক্ষা করছিল। সে চুপচাপ রাজাকে না করে দিল, বলল, কে বলছে আমি মুক্তি চাই? আমি আপনাকে চাই না। রাজা খুব রেগে গেল এবং পাহারাদারদের তাকে ধরে ফেলতে বলল। ইভা নিজেকে বাঁচানোর চেষ্টা করল, নিজের শক্তিও ব্যবহার করল, কিন্তু সেই মেয়েটা তার চেয়ে বেশি শক্তিশালী ছিল। সে সহজেই ইভার আক্রমণ ঠেকিয়ে দিল। তারপর সবাই মিলে অসহায় ইভাকে ঘিরে ধরল, তাকে জোর করে রাজপুত্রকে বিয়ে করাতে চাইল, এমনকি তার হাতেও আঘাত করল এবং কাগজে সাইন করানোর জন্য চাপ দিতে লাগল। ইভা ভিতর থেকে পুরো ভেঙে পড়েছিল। সে মন থেকে সিকাকে ডাকল, আর ঠিক তখনই সিকা তার ডাক শুনতে পেল। সে মেয়েটার বানানো বাধা ভেঙে ফেলল এবং সেই ড্র্যাগনের পিঠে চড়ে সেখানে হাজির হল। এসে বলল, চিন্তা করো না, সব ঠিক আছে। কিন্তু সত্যি বলতে সে পুরো পরিস্থিতিটা বুঝতে পারেনি। সে ইবার দিকে তাকিয়ে বলল, চলো আমার সাথে চলো। সে বলল, আমি তোমাকে এই ড্র্যাগনের পিঠে ঘুরাতে নিয়ে যাব, চলো না। ইবার চোখ দিয়ে আনন্দে আর আবেগে পানি পড়তে লাগল। সে দৌড়ে গিয়ে সিকার হাত ধরল আর দুজনে মিলে ড্র্যাগনের পিঠে উঠে বসল। তার আনন্দ যেন ধরে না। তারপর সিকা তাকে ড্র্যাগনের বাসায় নিয়ে গেল এবং ডিমটা দেখালো। কিন্তু হঠাৎ করেই তারা দাঁড়িয়ে থাকা অবস্থায় যে তার জাদুর বই চালু করে একটা বাঘ পাঠিয়ে দিল তাদের ওপর আক্রমণ করার জন্য। সিকা সেটা দেখে দ্রুত বাঘটাকে থামিয়ে দিল। সে জেকে বলল, তুই কি পাগল নাকি? দেখছিস না ড্র্যাগনটা এখন শান্ত? আমরা তো এর পিঠে চড়েই ঘুরছিলাম, তোর মাথা ঠিক আছে তো? যে উত্তর দিল, ড্র্যাগন নিয়ে আমার কিছু যায় আসে না, আমার শুধু ডিমটা চাই। সে আবার বলল, আর ওই বোকা রাজপুত্র ভাবছে আমি রাজ্য বাঁচাতে চাই, তাই তার সাথে একটু নাটক করছিলাম। এরপর যে আবার বাঘটাকে আদেশ দিল তাদের মেরে ফেলতে। সিকা লড়াইয়ের জন্য প্রস্তুত হচ্ছিল। হঠাৎ করে সবাই একটু চমকে গেল আর বাঘটা ঝাঁপিয়ে পড়ল। ভাবত তখন কি ওদের কোনো সুযোগ ছিল? একদমই না। সিকা সাদা আগুন ছাড়ল আর মুহূর্তেই সব শেষ করে দিল। তারপর সে জের দিকে তাকিয়ে বলল, এবার তোকে আসল কষ্টটা দেখাবো। যে আরও রেগে গিয়ে তার জাদুর বই ব্যবহার করতে যাচ্ছিল, কিন্তু হঠাৎ ইভা সেটা আগুনে জ্বালিয়ে দিল। ড্র্যাগনটাও জের লোকদের ভয় পাইয়ে দিল। তারা সবাই পালাতে শুরু করল, কিন্তু পালিয়ে কোথায় যাবে? সিকা জেকে ধরে ফেলল আর এভাবেই তারা সবাইকে হারিয়ে দিল। এরপর ইভা সিকার দিকে তাকিয়ে বলল, কেমন লাগলো আমার কাজ? সিকার দ্রুত বুদ্ধি আর লড়াইয়ের দক্ষতা দেখে অবাক হয়ে গেল এবং তাকে প্রশংসা করল। ইভা খুব খুশি হয়ে গেল আর সেই মুহূর্তে তাকে সত্যিই অনেক সুন্দর লাগছিল। তারপর তারা রাজপুত্রের কাছে ফিরে গিয়ে সব ঘটনা খুলে বলল। রাজপুত্র সব বুঝতে পারল এবং তার সৈন্যদের যে আর তার লোকদের ধরতে বলল, কিন্তু তার মুখে হতাশা স্পষ্ট ছিল। সে আসলে
পরের রাজা হতে চেয়েছিল। তার প্ল্যান ছিল ড্র্যাগনটাকে মেরে ফেলে মানুষের প্রশংসা পাওয়া আর তারপর সিংহাসন দখল করা। কিন্তু ড্র্যাগন তো কোনো দোষই করেনি, তাই তার পুরো পরিকল্পনাই ভেস্তে গেল। শেষে সে সিকাকে বলল, তুমি ড্র্যাগনটাকে মেরে ফেলো আর নাটকটা চালিয়ে যাও, তাহলে মানুষ বিশ্বাস করবে। কিন্তু সিকা সরাসরি না করে দিল, বলল, দুঃখিত, আমি এটা করব না। রাজপুত্র হঠাৎ করেই ভীষণ রেগে গেল এবং পাহারাদারদের আদেশ দিল সিকাকে ধরে ফেলতে। সে মিথ্যা অভিযোগ দিল যে সিকাই নাকি ড্র্যাগনকে উস্কে দিয়ে শহরে আক্রমণ করিয়েছে। দেখে মনে হচ্ছিল সে একদম পাগল হয়ে গেছে। এরপর সে ইভার দিকে তাকিয়ে বলল, তোমার ওই অদ্ভুত মাস্টারকে ভুলে যাও, আমার সাথে চলো, আমি তোমাকে আমার রাজ্যে মুক্ত নাগরিক বানিয়ে দেব, তুমি যেমন খুশি তেমন থাকতে পারবে। এটা শুনে সিকা প্রচণ্ড রেগে গেল। সে চিৎকার করে বলল, তুই কি পাগল নাকি? নিজের দোষ স্বীকার না করে আমাকে ফসাতে চাইছিস শুধু ইভার কাছে যাওয়ার জন্য? তুই ভালো করেই জানিস আমি কখনোই তাকে তোর মতো কারো সাথে থাকতে দেব না। তুই একদমই মূল্যহীন, আর এখনই শান্ত না হলে আমি তোদের সবাইকে শেষ করে দেব। ঠিক তখনই সেই মেয়েটা এগিয়ে এসে সবাইকে শান্ত করল। সে বলল, আগে ইভা কি বলে সেটা শুনি। তারপর সেই ইভাকে জিজ্ঞেস করল, রাজপুত্র সম্পর্কে তোমার কি মত? এই প্রথমবার ইভা সরাসরি উত্তর দিল। সে বলল, আমি মুক্ত হতে চাই না, আর যদি হতামও, তুমি যদি আমাকে বিয়ের প্রস্তাব দিতে তবুও আমি না করতাম। তোমার মতো কারো সাথে আমি কখনোই থাকতে পারবো না। রাজপুত্র পুরোপুরি অপমানিত হয়ে গেল, তার অহংকার একদম ভেঙে চুরমার হয়ে গেল। এরপর সেই মেয়েটা শিকার কাছে এসে রাজপুত্রের আচরণের জন্য ক্ষমা চাইল। তারপর সে ইভাকে একটু আলাদা করে নিয়ে গিয়ে জিজ্ঞেস করল, তুমি কি শিকাকে ভালোবাসো? ইভা লজ্জা পেয়ে বলল, হ্যাঁ, আমি তাকে ভালোবাসি। মেয়েটা বলল, তাহলে শুরুতেই না করে দেওয়া উচিত ছিল। এরপর সে ইভার হাত ধরে তার মধ্যে কিছু আলো শক্তি ঢেলে দিল, যেগুলো আসলে নিরাময়ের শক্তি ছিল। সাথে সাথে ইভার হাতের ক্ষতগুলো সেরে গেল। ইভা তাকে ধন্যবাদ দিল, আর তার আনন্দের সীমা রইল না। এরপর তারা আবার একাডেমিতে ফিরে গেল। সবকিছু স্বাভাবিকই মনে হচ্ছিল, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে ঠিক ওই সময়ে জঙ্গলের মধ্যে কয়েকজন দানব সেনাপতি একত্র হয়েছিল। তাদের একটাই লক্ষ্য, ম্যাজিক একাডেমিতে গিয়ে মীরাকে শেষ করা এবং সব ছাত্রছাত্রীদের মেরে ফেলা। সেই চারজনের শক্তি ছিল ভয়ঙ্কর। তারা কয়েক সেকেন্ডের মধ্যেই মানুষের হাড় ভেঙে ফেলতে পারত। সেই সময় তারা এক শক্তিশালী অভিযাত্রীকে ঘিরে ফেলেছিল। তাকে এত ভয়ঙ্করভাবে নির্যাতন করেছিল যে ভয়ে সে প্রায় প্রস্রাব করে ফেলেছিল। তারা সব তথ্য নিয়ে নিল, তারপর সরাসরি একাডেমির দিকে রওনা দিল নায়িকাকে শেষ করতে। অন্যদিকে সেই যুবকটা কিছুতেই বিশ্বাস করতে পারছিল না যে তার পোষা দানবগুলো এত সহজেই মাঠে পরাজিত হয়ে গেছে। দানবটা তাকে বলল, আমি তোকে আগেই বলেছিলাম, আমাকে আমার গন্তব্যে যাওয়ার রাস্তা দেখিয়ে দে, তাহলে তোকে শান্তিতে ছেড়ে দেব। কিন্তু ছেলেটা বলল, তুই আমার গ্রামের সবাইকে মেরে ফেলার পরেও আমি তোকে বিশ্বাস করব? এটা কি ভাবছিস? তার পাশে দাঁড়িয়ে থাকা এক দানব দৈত্যকে ডেকে সে আক্রমণ করতে বলল, কিন্তু দানবটা এক মুহূর্তেই তাকে মেরে ফেলল। তারপর সে ছেলেটার দিকে এগিয়ে গেল তাকে শেষ করে দেওয়ার জন্য। ঠিক তখন আরেক দানব বলল, ওকে ছেড়ে দাও। দানবটা চাঁদের আলোয় দাঁড়িয়ে নিজে নিজে বলল, আমাকে তাড়াতাড়ি মিশনটা শেষ করতে হবে। কিন্তু আসলে তার মিশনটা কি ছিল? পরে লুসিয়ার একাডেমিতে ফিরে এলে সে তার বন্ধুদের সাথে বসে। এমা তাকে জানাল তার বাবা তাকে দেখতে চেয়েছেন। এমন কথা শুনে সে একটু অবাক হয়ে গেল। তখন সিকা বলল, আমার বাবা শুনে অবাক হয়েছেন যে তুমি 4টে ম্যাজিক এলিমেন্ট ব্যবহার করতে পারো, তাই তিনি নিজে তোমার সাথে দেখা করতে চান। সিকা চলে যাওয়ার পর ইউকি তাকে জিজ্ঞেস করল, তোমার বাবা এমার সাথে দেখা করতে চান কেন? সে বলল, প্রাসাদে একজন গুরুত্বপূর্ণ অতিথি এসেছেন, আর সেই অতিথি বিশেষভাবে এমার সাথে দেখা করতে চেয়েছে। স্কুল শেষ হওয়ার পর সিকা তার সব বন্ধুদের নিয়ে তার পরিবারের প্রাসাদে গেল। সেখানে তার বড় ভাই রড তাদের খুব ভালোভাবে স্বাগত জানালো। কিন্তু কথা বলার মাঝেই তাদের রাগী ভাই গ্রে এসে হাজির হল। সে সিকাকে বলল, আমি অনেক দিন ধরে এই দিনের অপেক্ষা করছি তোর সাথে লড়াই করার জন্য। সিকা হেসে বলল, স্বাগতম। রাজকীয় সেনাবাহিনীতে জীবন কেমন কাটছে? গ্রে বলল, ভাবার চেয়ে ভালো, কিন্তু তুই আগে আমাকে যে হারিয়েছিলি সেটা আমি ভুলিনি। এমা যখন শুনল এই ছেলেটাই আগে ইভাকে বিরক্ত করত, তখন সে তাকে তলোয়ারের লড়াইয়ের চ্যালেঞ্জ দিল। সিকা বলল, তুমি যদি ওকে হারাতে পারো তাহলে আমি নিজে ওর সাথে লড়ব। মনে মনে সে ভাবল, এমা তো সহজেই জিতে যাবে, তার কাছে তো কিংবদন্তি নায়কের শক্তি আছে। গ্রে সিকাকে বলল সে যেন এই লড়াইয়ের বিচারক হয়। সিকা রাজি হল এবং ঠিক করল এই লড়াইয়ে কোনো ম্যাজিক ব্যবহার করা যাবে না। লড়াই শুরু হল আর এমা খুব দ্রুত আক্রমণ করতে লাগল, প্রায় গ্রেকে ফেলে দিচ্ছিল। কিন্তু হঠাৎ গ্রে একটা চালাকি করল। সে তার জাদু স্টাফ বের করে এমার ওপর জোরে আঘাত করল আর এমা মাটিতে পড়ে গেল। এমা চিৎকার করে বলল, আমরা তো ঠিক করেছিলাম ম্যাজিক ব্যবহার করা যাবে না। সে ঠোঁট বাঁকিয়ে বলল, আমি তো কোনো ম্যাজিক ব্যবহার করিনি, শুধু তোকে একটু বোকা বানিয়েছি। এমা রেগে গিয়ে বলল, আবার আমার সাথে লড়ো। কিন্তু সে রাজি হল না, বরং সিকার দিকে তাকিয়ে বলল, প্রস্তুত হও শিক্ষক, এবার তোমার পালা, আর এইবার আমি হারব না। হঠাৎ করেই এক মেয়ের আগমন হল। সে গ্রেকে বলল, তোমার সিকার সাথে লড়াই করার দরকার নেই। সবাই অবাক হয়ে দেখল গ্রে কোনো কথা না বলে তার কথা মেনে নিল। সিকা নিজেও অবাক, গ্রে এত সহজে তার কথা শুনল কিভাবে। এরপর গ্রে সিকার বন্ধুদের বলল, এই মেয়েটা আর কেউ না, সে হচ্ছে প্রিন্সেস ফিওনা, তাদের রাজ্যের পবিত্র রাজকুমারী। এটা শুনে সবাই একদম হতবাক হয়ে গেল। প্রিন্সেস ফিওনা তাদের সাথে বসে এমাকে বলল সে অনেকদিন ধরেই তার সাথে দেখা করতে চেয়েছিল। মনে মনে সে ভাবছিল, এই মেয়েটার গুণগুলো একদম সেই নায়িকার মতো, যার কথা আমার মা উচ্চ পুরোহিত মারা যাওয়ার
আগে বলেছিলেন। প্রিন্সেস জানাল সে কয়েকদিন প্রাসাদে থাকবে এবং এই সময়ের মধ্যে সে তাদের দক্ষতা দেখতে চায়। সবাই খুব আগ্রহ নিয়ে রাজি হয়ে গেল। প্রিন্সেস চলে যাওয়ার পর এমা সিকাকে জিজ্ঞেস করল, তুমি কি জানতে আমরা এমন গুরুত্বপূর্ণ কারো সাথে দেখা করব? সিকা হ্যাঁ বলতেই এমা একটু রেগে গেল। সেই সন্ধ্যায় প্রিন্সেস সিকা আর তার বন্ধুদের সাথে রাতের খাবারে যোগ দিল। সে বলল, তোমার বাবা বললেন নাকি তুমি একটা বিপজ্জনক মিশন থেকে ফিরেছ? সিকা সব খুলে বলল, এমনকি ড্র্যাগনের সাথে বন্ধুত্ব আর আকাশে উড়ে বেড়ানোর কথাও বলল। পরে তার বাবা জিজ্ঞেস করলেন, ম্যাজিক একাডেমিতে সব কেমন চলছে? সিকা বলল, সব ভালোই চলছে, প্রতিদিন নতুন কিছু শিখছি। খাবার পর সে নিজের রুমে ফিরে এলো। সেখানে ইউকি তাকে বলল, প্রথম দেখাতেই তার প্রিন্সেসকে ভালো লাগেনি। সিকা বলল, প্রিন্সেস ফিওনা আমার আগের জীবনের স্ত্রীর মতো লাগে। ইউকি কিছু জিজ্ঞেস করার আগেই হঠাৎ এমা রুমে ঢুকে পড়ল। সিকা বলল, ভিতরে ঢোকার আগে নক করা উচিত ছিল। এমা মজা করে বলল, আরে থাক, এত সিরিয়াস হওয়ার কিছু নেই। তারপর সিকা জিজ্ঞেস করল, গ্র্যাজুয়েশন শেষে তুমি কি করতে চাও? এমা বলল, আমি একজন অ্যাডভেঞ্চারার হতে চাই। এদিকে এত হইচই আর মনোযোগ দেখে গ্রে বলল, চলো এখন প্রাসাদে ফিরে যাওয়ার সময় হয়েছে। রাজকুমারী একটু মন খারাপ করে ফেলেছিল, কারণ তারা এত তাড়াতাড়ি ফিরে যাচ্ছিল। তখন সিকা তাকে নিজের হাতে বানানো একটা স্কার্ফ দিল। তারপর সে নিজের ম্যাজিক দিয়ে একটা আয়না তৈরি করল, যাতে সে দেখে নিতে পারে স্কার্ফটা তাকে কেমন লাগছে। উপহারটা পেয়ে সে খুব খুশি হল। তার মুখে হাসি আর থাম ছিল না। সেই রাতেই লামর্ক প্রাসাদে গ্রে কাঠের তলোয়ার দিয়ে কঠোর অনুশীলন করছিল। তখন সিকা তার কাছে গিয়ে বলল, আমি প্রিন্সেস ফিওনা সম্পর্কে একটু বেশি জানতে চাই। গ্রে বলল, প্রিন্সেসের এমন এক ম্যাজিক আছে যার মাধ্যমে সে ভবিষ্যৎ দেখতে পারে। কিছু ঘটার আগেই সে সব প্ল্যান করে রাখে। আজ সকালে যে কাঠের তক্তাগুলো প্রায় তার উপর পড়ে যাচ্ছিল, সেটাও সে আগেই জানত ঠিক কখন পড়বে। সে আরও বলল, ভবিষ্যতে সাম্রাজ্য শাসন করার জন্য সে সবচেয়ে শক্তিশালী প্রার্থী। পরের দিন সকালে প্রিন্সেস ফিওনা সিকাকে খুঁজছিল। সে তার সাথে একটু বাইরে যেতে চেয়েছিল, কিন্তু সিকা ইচ্ছা করেই তাকে এড়িয়ে যাচ্ছিল আর ইউকির সাথে সময় কাটাচ্ছিল। পরে সে এমার সাথে দেখা করে জিজ্ঞেস করল, কি করছিলে? এমা বলল, গ্রে এর সাথে ট্রেনিং করছিলাম, কিন্তু এখনও তাকে হারাতে পারিনি। তারপর সে বলল, প্রিন্সেস তোমাকে খুঁজছিল, মনে হচ্ছে তুমি তাকে এড়িয়ে চলছ। সিকা স্বীকার করল সে ইচ্ছা করেই এটা করছে। এমা বলল, প্রিন্সেস কাল প্রাসাদ ছেড়ে চলে যাবে, একটু কথা বললে তো ক্ষতি নেই। সিকা রাজি হয়ে গেল এবং প্রিন্সেসকে খুঁজতে গেল। তাকে দেখে প্রিন্সেস বলল, চলো আমরা দাবা খেলি। সিকা রাজি হল, কিন্তু প্রিন্সেস একটা শর্ত দিল, যে হারবে তাকে জেতার লোকের যে কোনো কথা মানতে হবে। খেলা শুরু হলো আর প্রিন্সেস স্পষ্টভাবেই অনেক এগিয়েছিল। বুঝতে পেরে যে জেতার কোনো সুযোগ নেই, সিকা হার মেনে নিল। এরপর তারা গল্প করতে লাগল। প্রিন্সেস বলল, সে তার ভবিষ্যৎ দেখার ক্ষমতা দিয়ে মানুষদের রক্ষা করতে চায়। তার এই মহান উদ্দেশ্যা শুনে সিকা মুগ্ধ হল এবং বলল সে তার শক্তি দিয়ে তাকে সাহায্য করবে। প্রিন্সেস খুব খুশি হয়ে গেল এবং বলল, আমি যেহেতু জিতেছি, পরে তোমার কাছ থেকে আমার ইচ্ছাটা চাইব। এদিকে অন্য জায়গায় একটা ভয়ঙ্কর দৃশ্য দেখা গেল। চারিদিকে মানুষের লাশ ছড়িয়ে ছিটিয়ে আছে। সবাইকে খুব নিষ্ঠুরভাবে মারা হয়েছে। এদেরকে মেরেছে সেই দানবগুলো যাদের আমরা আগে দেখেছিলাম। তাদের নেতা বলল, খেয়ে দিয়ে একটু বিশ্রাম নাও, সামনে আমাদের আরও বড় কাজ আছে। পরের দিন সকালে প্রিন্সেস ফিওনা প্রাসাদ ছাড়ার জন্য প্রস্তুত হচ্ছিল। সিকা আর তার বন্ধুরাও তার সাথে রাজকীয় রাজধানীর দিকে রওনা দিল। রড তার ভাই গ্রের সাথে হাত মিলিয়ে সবাইকে জানালো, গ্রে এখন থেকে প্রিন্সেসের ব্যক্তিগত বডিগার্ড থাকবে। সে পুরো যাত্রাপথে প্রিন্সেসের সাথেই থাকবে, যেখানে যাবে সেখানেই যাবে। সিকা যখন তার ভাই আর প্রিন্সেস ফিওনার সাথে কথা বলছিল, হঠাৎ করেই কিছু ডাকাত তাদের ওপর হামলা করল। তাদের নেতা তার লোকদের আদেশ দিল প্রিন্সেসের গাড়িটায় আক্রমণ করতে, কিন্তু সিকা গাড়ির ছাদে উঠে দাঁড়িয়ে তার দিকে ছোঁড়া সব তীর সহজেই ঠেকিয়ে দিল। সিকায় শক্তি দেখে ডাকাতদের নেতা চিৎকার করে বলল, ওকে আগে মেরে ফেলো, কিন্তু সিকা খুব সহজেই তাদের সব আক্রমণ প্রতিহত করল। এদিকে গ্রে গাড়ি থেকে লাফ দিয়ে নেমে সৈন্যদের বলল ডাকাতদের সাথে লড়তে। দুই পক্ষের মধ্যে তীব্র যুদ্ধ শুরু হয়ে গেল। এই সময় প্রিন্সেস সিকাকে বলল, ওদের জীবিত ধরো, আমি ওদের জিজ্ঞাসাবাদ করতে চাই। সিকা তার জাদুর গাছপালা ব্যবহার করে এক এক করে সব ডাকাতকে ধরে ফেলে, এমনকি তাদের নেতাকেও। সব শেষ হওয়ার পর সে তার বন্ধুদের জিজ্ঞাসা করল, তোমরা কেউ সাহায্য করলে না কেন? তারা বলল, আমরা তো ঘুমাচ্ছিলাম, কিছুই বুঝতে পারিনি। ঠিক তখনই গ্রে এসে বলল, প্রিন্সেস সিকার সাথে কথা বলতে চাই। সিকা গিয়ে প্রিন্সেস ফিওনার সাথে কথা বলল। প্রিন্সেস তাকে ধন্যবাদ জানালো ডাকাতদের বিরুদ্ধে দাঁড়ানোর জন্য। সে বলল তাদেরকে রাজকীয় রাজধানীতে নিয়ে গিয়ে শাস্তি দেওয়া হবে। কিছুক্ষণ পরই গাড়িগুলো রাজধানীতে পৌঁছে গেল। সেখানে প্রিন্সেস ফিওনা সিকা আর তার বন্ধুদের সাথে বিদায় নিল। সে বলল, ভবিষ্যতে কখনো কোনো সমস্যায় পড়লে আমার সাথে যোগাযোগ করো। তারপর সে চলে গেল। এদিকে দানবগুলো ধীরে ধীরে রাতের অন্ধকারে রাজকীয় রাজধানীর দিকে এগোচ্ছিল। তাদের লক্ষ্য ছিল নায়ককে হত্যা করা, তারপর তাদের নেতার নির্দেশ অনুযায়ী 1 বছর শান্তিতে থাকা। সিকা একাডেমিতে ফিরে আসার পর হেডমিস্ট্রেস তাকে ডেকে স্টুডেন্ট কাউন্সিল প্রেসিডেন্ট হওয়ার প্রস্তাব দিল। সে বলল, আমি ভাবছি, পরে জানাবো। তারপর অফিস থেকে বেরিয়ে গেল।
ঠিক তখন ইউকি তাকে বলল, এই পদটা নিলে সবাই তোমার শক্তি সম্পর্কে আরও জানবে। সিকা তাকে আশ্বস্ত করে বলল, চিন্তা করো না, আমি এখনও আমার আসল শক্তিটা লুকিয়েই রাখব। সিকা মনে করল তার আগের জীবনে মানিশ তাকে কেমন এড়িয়ে চলত, কোনো বন্ধু ছিল না, ঠিক যেন একা একটা জীবন। কিন্তু এখন তার চারপাশে এমন কিছু বন্ধু আছে যারা সত্যিই তাকে গুরুত্ব দেয়। এই ভেবে তার মনটা ভরে গেল আনন্দে। কেমন আছো, কোথায় থাকো, কি করো, এই সাধারণ কথাগুলোই এখনকার জীবনে তার জন্য অনেক বড় হয়ে উঠেছে। কিন্তু রাজধানীর বাইরে তখন অন্য ঘটনা চলছিল। একদল দানব ইতিমধ্যেই সেখানে পৌঁছে গেছে। তাদের নেতা বলল, আগে ম্যাজিক ব্যবহার করে ছাত্রদের শেষ করতে হবে, আর যদি কখনো নায়ককে সামলাতে হয় তাহলে সঙ্গে সঙ্গে সিগন্যাল দিয়ে সাহায্য ডাকতে হবে। এরপর তারা একটা ম্যাজিক সার্কেল ব্যবহার করে রাজধানীতে ঢোকার প্ল্যান শুরু করল। কিন্তু সমস্যা হলো, প্রত্যেক দানব আলাদা আলাদা জায়গায় চলে গেল, আর পুরো শহরটা ঘন কুয়াশায় ঢেকে গেল। এক দানব কিছু ছাত্রকে দেখল এবং আক্রমণ করতেই বুঝল এগুলো আসলে ভুয়া ইলিউশন। একই ঘটনা ঘটল খরগোশ দানব আর তার সাথে থাকা মেয়েটার সাথেও। কেউই বুঝতে পারছিল না কি হচ্ছে। এরপর হঠাৎ রেড ঘুলের সামনে কোথা থেকে যেন মেবেল হাজির হয়ে গেল। সে জিজ্ঞেস করল, তুমি কে? কিন্তু সে কোনো উত্তর দিল না। শুরু হলো লড়াই। সে আকাশে লাফ দিয়ে আক্রমণ করল, কিন্তু মেবেল তার থ্রেড দিয়ে সেই আঘাত ধরল। তবে ঘুল সেটা ভেঙে বের হয়ে পাগলের মতো হাসতে শুরু করল এবং বলল, আমার শরীর ম্যাজিক রেজিস্ট্যান্ট। আবার আক্রমণ করতে গেলে মেবেল হঠাৎ গায়েব হয়ে গেল, আর তার জায়গায় সিকা পাঠানো একটা জাদুর কাগজ দেখা গেল। ঘুল ফিরে গিয়ে কমান্ডারকে সব জানালো যে যাকেই আক্রমণ করছে তখনই এই অদ্ভুত কাগজগুলো সামনে চলে আসছে। কমান্ডার বুঝতে পারল কিছু একটা গড়বড় হচ্ছে এবং সবাইকে পিছু হটার নির্দেশ দিল। কিন্তু ঠিক তখনই সিকা হাজির হলো, একদম শান্তভাবে গান গাইতে গাইতে। দানবরা তাকে দেখে অবাক হয়ে গেল। ঘুল কিছু বলার আগেই সিকা বলল, আমি তোদের দেখছি। এরপর মুহূর্তেই ঘুলের মাথা শরীর থেকে আলাদা হয়ে গেল। সিকা সেই জাদুর কাগজটা ছিঁড়ে ফেলেছিল, আর ঠিক সেই সময়ে ঘুল মারা গেল। দানবদের মধ্যে ভয় ছড়িয়ে পড়ল। একজন মেয়ে যার চোখে অশুভ শক্তি ছিল, সাইরোস আর মেবেলের মতো ক্ষমতা নিয়ে সিকার দিকে ঝাঁপিয়ে পড়ল। কিন্তু সিকা তাকে নিয়ে মজা করল আর বোনকে ডাকল। বোনকে দেখা মাত্রই সেই মেয়েটার হৃদযন্ত্র থেমে গেল, সে মাটিতে পড়ে গেল। এরপর খরগোশ দানব তার বন্ধুর মৃত্যু দেখে রেগে গিয়ে নিজের পোষা প্রাণীকে ডাকল। সে নিজেও একজন টেমার ছিল, কিন্তু সিকার সাপটা শুধু সেই প্রাণীটার দিকে একবার তাকালো আর সাথে সাথেই তার হৃদয় থেমে গেল। খরগোশ দানব তখন পিছন থেকে বের হয়ে ভাবল সেই সাপটাকে নিয়ন্ত্রণ করতে পারবে। সে সেই খরগোশ দানবকে বলল সে নাকি শুধু কথা বলেই যে কোনো প্রাণীকে নিয়ন্ত্রণ করতে পারে। কিন্তু অবাক করার বিষয়, সেই সাপটার সঙ্গে সঙ্গে তাকে আক্রমণ করল। সিকা তখন সেই সাপটাকে আবার আগের জায়গায় ফিরিয়ে দিল। দানব কমান্ডার সিকার শক্তি দেখে ভীষণ ভয় পেয়ে গেল। তার একজন অধীনস্থ বলল, আপনি চলে যান, আমি লড়াই করি। কিন্তু কমান্ডার রাজি হল না, বরং সে বলল, তুই পালিয়ে যা, আমি সামলাচ্ছি। সে অধীনস্থ ভাবতে লাগল, এই এত শক্তিশালী মানুষটা আসলে কে? কমান্ডার তার ম্যাজিক আই ব্যবহার করে সিকার পরিচয় জানার চেষ্টা করল এবং বলল, এই ছেলেটা নিশ্চয়ই দানব রাজা, কিন্তু এখন সে মানুষের পক্ষে নিয়েছে। আসলে সিকার দানব রাজা ছিল না, কিন্তু তার শক্তি এত বেশি ছিল যে শত্রুরা তাকে ভুল করে তাই ভাবছিল। সিকার শান্তভাবে বলল, এখন যথেষ্ট, সব শেষ। কমান্ডার তার আক্রমণ আটকানোর চেষ্টা করল, কিন্তু সঙ্গে সঙ্গেই সে সম্পূর্ণ ভস্মীভূত হয়ে গেল। অন্যদিকে সেই অধীনস্থ টেলিপোর্ট ম্যাজিক ব্যবহার করে পালিয়ে গেল। কিন্তু তার মাথায় শুধু একটাই চিন্তা, দানব রাজা যদি মানুষের সাথে থাকে তাহলে কি হচ্ছে এসব? কিন্তু হঠাৎই তার বুকে ভয়ঙ্কর একটা আঘাতের চিহ্ন দেখা দিল, আর সে সেখানেই মারা গেল। সিকা তার একটা জাদুর কাগজ ব্যবহার করেছিল, যার মাধ্যমে আঘাতটা পালিয়ে যাওয়া লোকটার উপর চলে গিয়েছিল। এরপর ইউকি সিকাকে বলল, তুমি যখন তোমার শক্তি ব্যবহার করো আমি একটু ভয় পাই। সিকা হেসে তাকে শান্ত করে বলল, চিন্তা করো না। ঠিক তখনই মেবেল এসে হাজির হল। সে বলল, আমি তো এক ঘুলের সাথে লড়াই করছিলাম, সে আমাকে প্রায় মেরে ফেলেছিল। কিন্তু হঠাৎ সে বুঝল সে সম্পূর্ণ নিরাপদ অবস্থায় আছে। সিকা তাকে বলল, আমি তোমাকে বাঁচিয়েছি। মেবেল জিজ্ঞেস করল, ওই ঘুলটা কোথায়? আমি তার প্রতিশোধ নেব। সিকা শান্তভাবে বলল, আমি আগেই সব শেষ করে দিয়েছি, আর দয়া করে এই ব্যাপারটা কাউকে বলো না। এরপর সিকা তার বন্ধুদের সাথে নতুন ছাত্রদের জন্য যে বক্তব্য দেবে সেটা নিয়ে আলোচনা করল। তখনই জানা গেল সে হেডমিস্ট্রেসের দেওয়া পদ গ্রহণ করেছে। হঠাৎ করে সম্রাটের সৈন্যরা সেখানে ঢুকে পড়ল এবং এমাকে খুঁজতে লাগল। সে জিজ্ঞেস করল, আমার কাছে কি চান আপনারা? কমান্ডার বলল, তোমার বিরুদ্ধে অভিযোগ আছে, তুমি নাকি এক দানব দূতকে মেরেছ যে একাডেমির পথে যাচ্ছিল। তারপর সে সৈন্যদের আদেশ দিল এমাকে গ্রেফতার করতে। কেউই কিছু বুঝতে পারছিল না, এমনকি সিকাও না। তবুও তারা এমাকে ধরে নিয়ে গেল। সিকা তাকে বলল, চিন্তা করো না, আমি যত তাড়াতাড়ি সম্ভব তোমাকে বের করে আনব। ঠিক তখনই সৈন্যরা সিকার দিকে আক্রমণ করতে যাচ্ছিল, কিন্তু তাদের কমান্ডার বলল, থামো, কোনো সময় নেই এই বাচ্চাদের সাথে তর্ক করার।
পরের দিন সিকা হেডমিস্ট্রেসের সাথে কথা বলছিল। তিনি বললেন তিনি এমাকে ছাড়ানোর জন্য যতটা সম্ভব চেষ্টা করছেন, কিন্তু রাজনীতিবিদরা তাকে শেষ করে দিতে চায়, যদিও সে আসলে একজন হিরো। তিনি সিকাকে বললেন তুমি এই ব্যাপারে হস্তক্ষেপ করো না। সিকা বলল আমি কি চুপচাপ দাঁড়িয়ে থাকবো আর কিছুই করব না। তারপর সে ক্ষমা চেয়ে সেখান থেকে চলে গেল। বাইরে এসে ইভা আর মেবেল তাকে জিজ্ঞেস করল সে কি করবে। সিকা বলল আমরা কিছুই করব না, কারণ হেডমিস্ট্রেস কথা দিয়েছে সে এমার নির্দোষিতা প্রমাণ করার চেষ্টা করবে। কিন্তু সেই রাতেই সিকা তার ড্রাগনকে ডেকে আনল। যদিও প্রথমে সেটাও পালানোর চেষ্টা করছিল, এবার সে সফলভাবে ড্রাগনটাকে নিয়ন্ত্রণে আনল। ইউকি যখন জানতে পারল সে এমাকে উদ্ধার করতে যাচ্ছে, তখন জিজ্ঞেস করল এখনই কেন তোমার আসল শক্তি দেখাচ্ছ। সে রেগে গিয়ে বলল এতে হস্তক্ষেপ করো না, যে আমার আসল শক্তি দেখবে সে আর বাঁচবে না। সে ড্রাগনের পিঠে উঠে বলল এখনই চলো। অন্যদিকে জেলের ভেতরে এমা ভাবছিল তার বন্ধুদের কথা, আর ভাবছিল তারা তার জন্য চিন্তা করছে কিনা। এদিকে সিকা তার জাদুর কাগজগুলো শহরের ভেতর ছড়িয়ে দিল। সেগুলো ছোট ইঁদুরের রূপ নিয়ে এমাকে খুঁজতে লাগলো, আর একটা শেষ পর্যন্ত তাকে খুঁজে পেল। সিকা নিচে নেমে ড্রাগনটাকে আবার আগের জায়গায় ফিরিয়ে দিল, কিন্তু ঠিক তখনই এক পাহারাদার তাকে দেখে ফেলল এবং সতর্কতার বাঁশি বাজিয়ে দিল। সৈন্যরা তার দিকে তীর তাক করল, কিন্তু সিকা ম্যাজিক ব্যবহার করে সেগুলো এড়িয়ে গেল এবং তাদের অবস্থান ধ্বংস করে দিল। জেলের কাছে পৌঁছলে সে অনেক সৈন্যের মুখোমুখি হল। সে বলল তোমরা যদি আমার প্রতি আনুগত্য স্বীকার করো আমি তোমাদের ক্ষতি করব না। তবুও তারা আগুনের তীর ছড়ল। সিকা আবার সেগুলো এড়িয়ে গেল, আর তার রাগ বেড়ে গেল। সে পাল্টা আক্রমণ করে কয়েকজনকে পুড়িয়ে ফেলল। এরপর সে তার সিল করা একটি দানবকে ডেকে আনল, আর পুরো এলাকা ভয়ঙ্কর যুদ্ধক্ষেত্রে পরিণত হল। সৈন্যরা ভয়ে কাঁপছিল, তবুও কেউ কেউ আক্রমণ করছিল। সিকা আর তার দানব মিলে সবাইকে নির্মমভাবে শেষ করে দিল। সব শেষ করে সে এমার সেলে পৌঁছে তার লোহার শিকল গলিয়ে দিল। এমা কাঁদতে কাঁদতে বলল তুমি এখানে কেন এসেছ? এটার জন্য তো তুমি জেলে পড়ে যাবে। কিন্তু সিকা তাকে বলল তাকে অবশ্যই তার সাথে ফিরে যেতে হবে। ইভা আপত্তি করলে সে আসল সত্যটা জানিয়ে দিল। ইভা আগে কিছুই জানত না, সে আসলে সেই কিংবদন্তি হিরো যে যুগে একবারই জন্মায়, আর রাজনীতিবিদরা তাকে মেরে ফেলতে চায়, কারণ দুর্বলরা সব সময় শক্তিশালীদের ভয় পায়। সে হিরো হলেও ওরা তাকে শেষ করার চেষ্টা কখনো বন্ধ করবে না। সবাই যখন এই নিয়ে কথা বলছিল, হঠাৎ সিকা অনুভব করল কেউ তাদের দিকে আসছে, আর সাথে সাথেই সে এক আকস্মিক আক্রমণের মুখে পড়ল। কিন্তু সেই আক্রমণটা গ্রে থামিয়ে দিল। সে ছিল সিকার ভাই। গ্রে চিৎকার করে বলল তুই কে? তুই আমার ভাই হতে পারিস না। ঠিক তখনই প্রিন্সেস ফিওনা এসে বলল আমরা তোমার সাথে লড়াই করতে আসিনি। সিকা কঠোরভাবে বলল তুমি তো ভবিষ্যৎ দেখার ক্ষমতা দিয়ে সব জানতে, তারপরেও এমাকে জেল থেকে বাঁচানোর চেষ্টা করনি, মানে তুমিও তাকে সরাতে চাও। ফিওনা বলল দানবদের সাথে আমাদের একটা চুক্তি হয়েছে, তারা আর আমাদের বিরুদ্ধে যুদ্ধ করবে না, তবে শর্ত হল হিরোকে মারা যাবে। অনেক বছর ধরেই তারা এমাকে শেষ করতে চাইছে, যাতে যুদ্ধ না হয়। এই দুনিয়ায় হিরো থাকলেই চিরকাল যুদ্ধ চলবে। সিকা দৃঢ়ভাবে বলল তোমার যুক্তি যথেষ্ট নয়, এমাকে না মেরে ছেড়ে দিলেও সমস্যা ছিল না। ফিওনা বলল তবুও সে কখনোই প্রথম হিরোর মতো শক্তিশালী হতো না, কারণ তুমি সবসময় তার পাশে ছিলে, সব বিপদ নিজের কাঁধে নিয়েছ। সত্যিকারের হিরো একা লড়াই করে শক্তিশালী হয়। তারপর সে দুঃখ ভরা হাসি দিয়ে বলল মনে আছে দাবা খেলার সময় আমরা বলেছিলাম যে হারবে জেতার একজনের ইচ্ছা পূরণ করবে? তখন কিছু চাইনি, কিন্তু এখন চাই তুমি এখান থেকে চলে যাও। আমি প্রতিশ্রুতি দিচ্ছি আমি কখনো এমার ক্ষতি করব না। সিকা সন্দেহভরে তাকিয়ে বলল আমি তোমার কথা বিশ্বাস করি না। এ কথা শুনে প্রিন্সেস ফিওনা কষ্ট পেলেও নিজেকে সামলে বলল তুমি এমাকে নিয়ে চলে যেতে পারো, আমি পাহারাদারদের থামিয়ে দেব। সত্যিই সে সৈন্যদের পিছু হটার আদেশ দিল। তারপর সে এমা আর সিকার সাথে বাইরে এলো। তাদের জন্য আগে থেকেই একটা ঘোড়ার গাড়ি প্রস্তুত ছিল। সে বলল আমি তোমাদের জন্য রাজ্যের বাইরে থাকার একটা জায়গা ঠিক করে রেখেছি। যাওয়ার আগে ফিওনা এমাকে বিদায় জানিয়ে তার ভবিষ্যৎ জীবনের জন্য শুভকামনা জানালো। তার এই মহৎ আচরণ দেখে সিকা তার জাদু ব্যবহার করে নিহত সৈন্যদের আবার জীবিত করে দিল। এটা দেখে প্রিন্স খুব খুশি হল এবং তাকে ধন্যবাদ দিল। শেষে সিকা এমাকে নিয়ে সেই ঘোড়ার গাড়িতে করে রাজ্য ছেড়ে বেরিয়ে গেল। তারা দুজন সিদ্ধান্ত নিল এখন থেকে বন্ধু হয়ে নতুন নতুন অ্যাডভেঞ্চার করবে। আর এখানেই এই গল্পের প্রথম সিজন এখানেই শেষ হলো। এর পরবর্তী সিজন দেখার জন্য এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকো। আর যদি এই ভিডিওতে 100টি লাইক আর 50টি সাবস্ক্রাইবার পূরণ করে দাও, তাহলে আমি খুব তাড়াতাড়ি এর পরবর্তী সিজন নিয়ে আসব। দেখা হচ্ছে এর পরের ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ।